আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এন্ড ওয়ার্ল্ড এডুকেশন কানাডা যৌথ আয়োজনে 3 মাস ব্যাপী ফ্রিল্যান্সিং কোর্সে অ্যাজ ইউজুয়াল আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা একটু ক্লাস শুরু করি। সেটা হচ্ছে প্রথমত উনি যেটা বললো যে আমাদের যে সাপোজ আমি কাজ করছি সেটা আমি নোটপ্যাডে কিভাবে অন করবো, তাই না? যেমন আমাদেরকে ব্যাচ 4 এর এই ফোল্ডারের ভিতরে আমরা এই HTML1 নামে একটা কি করছিলাম, ফোল্ডার তৈরি করছিলাম। এখানে যদি রাইট ক্লিক করি, এখানে দুইটা ফাইল আছে, একটা হোম একটা হচ্ছে ইনডেক্স। আমি যদি হোমেও ক্লিক করি, এই যে ক্লিক করবেন, রাইট ক্লিক করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখবেন যে এডিট উইথ নোটপ্যাড, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এটা আপনি পেয়ে যাবেন। আপনার এটা ওই ফাইলটা রান হয়ে যাবে এবং ওপেন হবে। আপনি এখানে চাইলে কি করতে পারবেন, কোডগুলো করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি ওপেন করতে পারেন। আপনি যদি এই ফাইলটা ওপেন করতে চান, ক্লিক করে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে আপনি এখান থেকে নোটপ্যাড আপনি ওপেন করেন, ওপেন হয়ে যাবে। ভাইয়া এই অপশনটা আমার আসতেছে না, আমি এখন মাত্র চেক করলাম, এই অপশনটা আমার আসতেছে না, এডিট উইথ নোটপ্যাড। আপনার কি নোটপ্যাড প্লাস প্লাস আছে? না, ওটা না ইনস্টল করি নাই, নরমালি পিসি যেটা নোটপ্যাড ওটা ইউজ করছি আর কি। না, তাহলে তো আপনার আসার কথা, নোটপ্যাডও তো এখানে থাকার কথা। ভাই আমি স্ক্রিনশট দিয়ে আপনি দেখেন। হ্যাঁ, ওপেন উইথ অপশনটা ওপেন উইথ দেখেন, ওপেন উইথ আপনি কিসের মাধ্যমে ওপেন করবেন? নোটপ্যাড। ওপেন উইথ নোটপ্যাড ওপেন করবেন, চলে আসছে নোটপ্যাডে। বুঝতে পেরেছেন? জি ভাই। আর এই যে একটা প্রবলেমে পড়ছেন আপনি, এই প্রবলেমটা আপনি চিন্তা করে আসছেন যে আমি এটা স্যারের কাছ থেকেই দেখে নিব, এই ধান্দা করে আসছেন নাকি? কেন আপনি যে বললাম, আমি এই যে বলছিলাম, আমি এই জন্য আমার খারাপ লাগে। আপনার মনে হয় যে আমি এমনি এমনি বলছিলাম যে আপনাদের সাথে একে অপরের সম্পর্ক তৈরি করেন, এটা একটা সিম্পলি কাজ, কিন্তু আমাদের কিন্তু 2-3 মিনিট নষ্ট হয়ে গেল। এটা চাইলে ক্লাসে অন্য একটা কাজে ব্যয় করতে পারতাম। আপনি চাইলে কি করতে পারতেন, যদি আপনার সাথে অন্য একটা পরিচয় থাকতো তাহলে বলতে ভাই আমার এটা হচ্ছে না, একটু দেখান তো কিভাবে করবো এটা। অথবা আপনি এটা কি করে একটু গুগল করতে পারতেন। ভাই আপনি এমন একটা সেক্টরে আসছেন, কি বলবো, যে আপনাকে অলওয়েজ সার্চিং এর উপর থাকতে হবে। আপনি যদি সার্চ ভালো করতে পারেন তাহলে আপনি এই সেক্টর ভালো কিছু করতে পারবেন। সার্চিং কেবল থাকতে হবে। আর যখনই আপনি প্রবলেমে পড়বেন আপনাকে কি করতে হবে, আপনি একে অপরের কাছে হেল্প চাইতে হবে। আপনি এখন শরম পাচ্ছেন হেল্প চাইতে, তো 2 দিন পরে কি করবেন যখন আমি থাকবো না? আপনি কি আমাকে সবসময় নক করে পাবেন? তখন আপনি কি করবেন? সাপোজ আপনি 5 মাস পর একটা ক্লায়েন্টের প্রজেক্ট পেলেন, তখন কি করবেন? এই জন্যই তো আমি বলতেছি যে আপনি একে অপরের সাথে সম্পর্ক তৈরি করেন। এটা আপনার নিজের জন্য, আমার জন্য না। সম্পর্ক তৈরি করে তো আমার লাভ নাই, লাভ হবে আপনার, যাতে এই যে ছোট ছোট বিষয়গুলো আপনি হেল্প পান। আর গ্রুপটা তৈরি করা হয়েছে কিসের জন্য? ওখানে খেজুরে আলাপ করার জন্য? গ্রুপটা তৈরি করা হয়েছে কিসের জন্য বলেন? যেখানে আপনি হেল্প চাইবেন, একে অপরে হেল্প করবেন, সেই জন্য আসলে গ্রুপটা তৈরি করা। তো যাই হোক, এই জিনিসগুলো আপনারা একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল আজকে হচ্ছে HTML2 নামে একটা ফোল্ডার তৈরি করতে পারি। HTML2 নামে একটা ফোল্ডার তৈরি করতে পারি। HTML2 নামে একটা ফোল্ডার তৈরি করতে পারি। এটা কি ফোল্ডার? এটা কি ফোল্ডার আমি একটা তৈরি করতে পারলাম। করে সাপোজ আমি কি করলাম, আমার ফ্লো গুলো, আমি যারা নতুন তাদের কথা বলতেছি, আমার নতুন যারা তাদের কথা বলতেছি, আমি যেভাবে ফ্লো বলতেছি একদম ঠিক সেইভাবেই প্র্যাকটিস করবেন। আপনি যখন সাবালক থেকে প্রাপ্ত যৌবনে মানে হবেন, তখন আমি আর ওইসব বলবো না, তখন আপনি আপনার মতো করে সবকিছু করেন। কিন্তু এখন আপনি নাবালক, যারা নতুন তাদের কথা বলছেন, নাবালক, তো আমি যেভাবে বলি আপনি সেভাবে ফলো করেন। আমি কম্পিউটারটা ওপেন করলাম, ওপেন করার পর আমি একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের নাম আপনি XYZ ইত্যাদিতে যা ইচ্ছা নাম রাখেন, একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের ভিতরে কিছু আছে? কিচ্ছু নাই। আমি আশা করি যে আপনারা ফোল্ডার তৈরি করতে পারেন। ওকে, এখন আমার কম্পিউটারে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস দুটোই আছে। আমি ওপেন করলাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, NO, এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমার কিছু কোড আছে, অথবা আমি এখান থেকে ফাইল, নিউ ফাইলে আসলাম, এই জায়গাতে আমি কোড লিখবো। এখানে কোড লেখার সিস্টেম কি, আমি যখনই HTML5 এর কাজ করব তখন আমাকে প্রথমে লিখতে হবে কি, ডক টাইপ, এক্সক্লেমেটরি সাইন, DOKTYPE, ডক টাইপ HTML, এই জিনিসটা লিখতে হবে। এই জিনিসটা দ্বারা কি প্রমাণ করে? এই জিনিসটা দ্বারা প্রমাণ করে যে আপনি HTML5 ভার্সনটা আপনি ইউজ করতেছেন। এমন না যে এই ডক টাইপটা ছোটতে লিখলে কাজ করবে না, DOKTYPE এইভাবে লিখলে কাজ করবে না, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, HTML কিন্তু কেস সেন্সিটিভ না। কেস সেন্সিটিভ বলতে কি, যে আপনি ছোট বড়
এটার কোনো পার্থক্য খুব বেশি সমস্যা করে না। আমি এই ডক টাইপে এরকম ছোট হাতে লিখলেও সমস্যা করে, ব্যাপারটা এরকম না, বাট স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে এরকম যে আপনি এটা বড় হাতে লিখবেন, ডক টাইপ, এটা আপনি লিখলেন। এরপরে আমাকে যেটা করতে হবে, এই HTML এর একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। HTML দিয়ে শুরু করলাম, HTML দিয়ে আমি এটা শেষ করব। আর এই HTML এর ভিতরে কয়টা পার্ট থাকে? HTML তো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট থাকে, এই হেড ক্লোজ করে দিলাম, একটা হেড। এই হেডের ভিতরে কি থাকে? আরেকটা কি থাকে? HTML এর দুইটা পার্ট থাকে, একটা হেড, একটা হচ্ছে বডি। বডি দিয়ে শুরু করলাম, বডি দিয়ে আমি শেষ করলাম, এটা হলো বডি। আর হেডের ভিতরে কি থাকে? হেডের ভিতরে থাকে টাইটেল, টাইটেল থাকবে, টাইটেলটা একটা ক্লোজ করতে হবে, টাইটেল। এই টাইটেলের ভিতরে আমি যদি লিখে দেই এই আমি হোম লিখে দিলাম। এখন এটা আমাকে সেভ করতে হবে, এই তো এই ফাইলটা সেভ করতে, অথবা আমি এখানে একটা হেডিং ট্যাগ দিতে পারি, H1 ট্যাগ দিতে পারি। HTML ইন্ডিং ট্যাগটা ঠিক হয়নি। আচ্ছা সরি, হ্যাঁ ইন্ডিকেটর ঠিক হয় নাই। H1 দিয়ে আমি শুরু করলাম। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া ডক টাইপটা বড় হাতে দিছি আর আমরা HTML হেড সবগুলো ছোট হাতের কেন? আমি এতক্ষণ কি বললাম? আমি বললাম যে এই ডক টাইপটা যদি আপনি ছোট হাতের দেন কোনো সমস্যা নাই, স্ট্যান্ডার্ড ফরম্যাট, ওরা ওইভাবে লিখে, আমরা এই জন্য লিখতেছি ভাব করে, সিনিয়ররা এইভাবে লিখে। আপনি গুগল করলে দেখবেন যে ডক টাইপটা বড় হাতে লেখা আছে, কিন্তু এমন না যে ছোট হাতে লিখলে কাজ করবে না। আমরা সেই কথা কিন্তু বলতেছি, এটা লেখার ফরম্যাট, ওরা ওইভাবে লিখে, স্ট্যান্ডার্ড Okay ফরম্যাট ভাইয়া, থাকে না, বুঝতে পারছি। সেই জন্য। কিন্তু এমন না যে আপনি ছোট হাতে লিখলে কাজ করবে, ব্যাপারটা কিন্তু এরকম না, কাজ করবে। H1 লিখলাম, H1। এখন এই ফাইলটা আমাকে সেভ করতে হবে। এই ফাইলটা আমরা সেভ কোথায় করব? আগে আপনি ফাইল সেভ করবে কি হবে? Ctrl+S দিয়ে সেভ করতে পারেন, Ctrl+S দিয়ে সেভ করতে পারেন, অথবা কি করতে, এখান থেকে ফাইল থেকে সেভে ক্লিক করতে পারেন। সেভে কোথায় ক্লিক করবেন? আপনাকে খুঁজে বের করতে হবে যে আমরা ফোল্ডারটা কোথায় তৈরি করছি। ফাইল থেকে সেভ, কোথায় সেভ করবেন আপনি? আমার এটা ডেস্কটপের ভিতরে একটা ফোল্ডার আছে, ফোল্ডার নাম কি? সার্ভ হিউম্যান ফাউন্ডেশন। এই ফোল্ডারের ভিতরে আমার ব্যাচ ফোন নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে আরো একটা ফোল্ডার আছে HTML2, এটার ভিতরে আপনি কি নামে তৈরি করবেন? আমি তৈরি করলাম index ডট দিতেই হবে না, ডট তো দিতেই হবে। এরপরে আপনার ফাইল এক্সটেনশন দিতে হবে। সেই এক্সটেনশন কি ফাইল? আমরা কি ফাইল তৈরি করতেছি? আমরা HTML ফাইল তৈরি করতেছি, এই জন্য আমরা .html দিলাম, দিয়ে আমি এটা সেভ দিলাম। যখন আমি সেভ দিলাম তখন এই কোডের কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কোডের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবং আরো একটা ভালো জিনিস, সেটা হচ্ছে আপনি এই জায়গাতে দেখেন, যখন আপনি HTML লিখে সেভ করতেছেন তখনই এটার পাশে একটা ব্রাউজারের আইকন দেখা যাচ্ছে। এমন না যে এখানে আমার গুগল ক্রোম দেখাবে, আপনারটা তো অন্যটাও দেখাতে পারে, যদি আপনার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার অন্য কোনো ব্রাউজার থাকে। যাই হোক, আমারটা তাহলে বুঝতে পারলাম যে আমাদের ফাইল এক্সটেনশনটা ঠিক আছে। এখন যদি আমি এটা রান করতে চাই, আমি জাস্ট কি করবো, এটার উপর ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে এটা রান হয়ে গেছে। আমরা এই কাজগুলোই গতদিন করছিলাম, এই কাজের বাইরে কিন্তু করি নাই। আরেকটা হয়তো প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কাজ করছি, তাই না? প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কাজ করছি। এই যে প্যারাগ্রাফ ট্যাগের জন্য কি করতে হবে? পি লিখতে হয়, পি ট্যাগ লিখতে হয়। এরপরে আমি যদি এখানে কিছু হচ্ছে সাম টেক্সট লিখি, প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দেই, দিলাম। এখন আমি কি করব? এখন কি আমি আবার সেভ করব? এখান থেকে করতে পারি, আবার Ctrl+S ও চাপতে পারি, Ctrl+S চাপলেও সেভ হবে। দেখবেন যে এটা চলে আসছে, রিলোড দিবেন, এটা চলে আসছে, প্যারাগ্রাফ ট্যাগটা চলে আসছে। ঠিক আছে, আপনাকে কিন্তু আবার এইভাবে করে আবার সেভ বাটনে ক্লিক করা দরকার নাই। আপনি যদি এটা এই ফাইলটা নতুন একটা ফাইল তৈরি করতে পারেন, তাহলে সেভ এস দিবেন। সেভ আর সেভ এস এর মধ্যে পার্থক্য আছে না? আমাকে এটা একটা কোম্পানিতে যখন কাজ করতাম আমাকে জিজ্ঞেস করছিল, বুঝছেন, আমি খুব শরম পাইছিলাম সত্যি কথা। আমাকে তখন, আমি কম্পিউটার সায়েন্সেই পড়ি, আপনি বোঝেন আমি কম্পিউটার সায়েন্সে পড়ি, বাট আমি জানি না যে সেভ আর সেভ এস এর মধ্যে পার্থক্য, বুঝছেন? এটা লজ্জাজনক ব্যাপার না? সেভ আর সেভ এস এর মধ্যে পার্থক্য। আমি অফিসে এক স্যার জিজ্ঞেস করি, আইটি স্যার, কোথায় বলতো যে সেভ আর সেভ এস এর মধ্যে পার্থক্য কি? আমার খুব শরম লাগছে সত্যি কথা, আমি জানতাম না কথা। তো না জানলে কিন্তু শরমে কিছু নাই, শরমে কিছু আছে? জানেন না তো কি, জানে নেবেন। আমার একটা ফ্রেন্ড বলছিল যে আমরা যে কি জানি না সেটা আমরা নিজেই জানি না।
মানে আমরা যে কি পারি না সেটা আসলে আমি নিজে জানি না। যদি আমি জানতাম যে আমি এটা পারি না, তাহলে কি ওটা জানাটা খুবই ডিফিকাল্ট এই যুগে এসে? আপনি বলেন। আপনি যদি জানেন যে আপনি এই জিনিসটা জানেন না, এবং যদি সত্যি সত্যি আপনারা জানতে চান, তাহলে জিনিসটা কি জানাটা খুবই ডিফিকাল্ট এই যুগে এসে? জি না ভাই, ডিফিকাল্ট না। তার মানে আপনি পারেন না এই জন্য কারণ আপনি জানেনই না যে আপনি কি জানেন, তাই না? তা আমি জানতামই না যে সে বা পার্থক্যটা কি, এটা তো আমার জানার কোনো মানে ওই মাথা ব্যথা ছিলই না। তো না জানাটা কোনো দোষের কিছু না, ঠিক আছে? এই যে আপনি এখন এসব পারতেছেন না, এটা কিন্তু না জানাটা দোষের কিছু না। আপনি এখন জানতে চাচ্ছেন দেখে আপনি শিখতে পারতেছেন, তো ইচ্ছাটাকে থাকতে হবে। তো যাই হোক, আমরা এই ট্যাগ গুলা নিয়ে কথা বলছিলাম। আরেকটা ট্যাগ নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কথা বলছিলাম। অ্যাঙ্কর ট্যাগ পোস্ট করলাম, শেষ করতে হবে এটা। এটাকে আমি যদি শেষ করে দিই, অ্যাঙ্কর ট্যাগ দিলাম, আমি এখানে বলে দিলাম CLIC ক্লিক, অথবা আমি লিখে দিলাম হচ্ছে হ্যাঁ CLIC ক্লিক মি, এটা লিখে দিলাম। দেখেন এটা যখন লিখে দিলাম তখন এখানে ক্লিক মি আসছে, কিন্তু মাউসটা কি ক্লিকেবল হচ্ছে? এটা ক্লিক করার মতো জিনিস হচ্ছে? এটা ক্লিক করার মতো কোনো জিনিস হচ্ছে না। আমরা যদি এই জায়গাতে যদি একটা অ্যাট্রিবিউট অ্যাড করি, গতদিন আমরা দেখছিলাম অ্যাট্রিবিউট, যে আমরা একজন স্বাভাবিক মানুষ, যখনই আমাদের মধ্যে অতিরিক্ত কোনো কিছু একটা পাওয়ার আমরা পেয়ে যাই, তখন সেটা কি হয়, আমাদের অ্যাটিটিউড বেড়ে যায়। হ্যাঁ, আমরা নর্মালি একটা মানুষ, সো নর্মালি একটা মানুষ হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপনি এটা কিছু দিলেন, এরকম একটা ব্যবহার করতেছে। এখন এর ভিতরে যখন আমি একটা নতুন একটা অ্যাট্রিবিউট ঢুকাচ্ছি, তখন এর পাওয়ারটা বেড়ে যাবে। দেখেন আমি লিখলাম হচ্ছে এইচরেফ হাইপার রেফারেন্স নামে একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে নামটা দিতে হবে যে আপনি কোন অ্যাট্রিবিউট ইউজ করবেন। যেমন আমরা বলেছিলাম যে ট্যাগ হচ্ছে একটা সিনট্যাক্স, তো এটাকে কিন্তু আমরা শুধু ট্যাগ বলতে পারি। এই লাইনটাকে আমরা কি বলতে পারি, যে এটা হচ্ছে h1 ট্যাগ। এই লাইনটাকে বলতে পারি আমরা h1 ট্যাগ, মানে এই ট্যাগটাকে আমরা বলতে পারি h1 ট্যাগ। তেমনি এটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, কিন্তু অ্যাট্রিবিউটের নাম আছে না, এটা হাইপার রেফারেন্স একটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট লেখার নাম হচ্ছে প্রথমে নাম দিতে হবে, তারপর একটা ইকুয়াল সাইন দিতে হবে, তারপরে একটা সিঙ্গেল কোটেশন পর ডাবল একটা কোটেশন দিতে হবে, তারপরে একটা ভ্যালু বলে দিতে হবে। এখন ভ্যালু আপনি এখনো পর্যন্ত বলে দেননি, কিন্তু আপনি এখন ক্লিক করেন, দেখবেন এটা ক্লিক করার মতো একটা অপশন হয়ে যাচ্ছে। মাউসটা নিয়ে যাবেন, দেখবেন ক্লিকেবল হচ্ছে। মাউসটা যখন নিয়ে যাচ্ছে তখন দেখেন যেটা ক্লিকেবল হচ্ছে। এখন আপনাকে বলে দিতে হবে যে এখানে ক্লিক করলে কোথায় যাবে, এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে। তারপর আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে এই পেজে, এই ফেসবুক পেজে নিয়ে যাবে। আমি এটা কি করতে পারি, এই লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি, এই রাস্তাটা আমি বলে দিতে পারি। সাপোজ আমি facebook.com এ নিয়ে যেতে পারি। যখনই সে ক্লিক করবে, এখন কি আমি Ctrl+S চাপ সেভ দিচ্ছি, সেভ বাটনে ক্লিক করলাম, আমি আবার কি করলাম, রিলোড দিলাম। আপনি মনে করেন অনেক কোড করতেছেন, কিন্তু সেভ যদি না দেন তাহলে এখানে আসবে? সেভও দিতে হবে। কিন্তু এখন আপনি এখানে ক্লিক করেন, দেখবেন যে এই facebook.com এর এই পেজে নিয়ে চলে আসছে। তার মানে আমরা কিন্তু এই যে অ্যাট্রিবিউটটা আমরা বুঝতে পারতেছি। দেখেন এমন না যে আমি একটা সাধারণ মানুষ, আমি আমার মধ্যে আমি একটা পাওয়ার পাচ্ছি, সেই একটাই আমি শুধু প্রকাশ করলাম, এমনটা না। একটা মানুষ হইতে পারে না, সে হচ্ছে হয়তো একজন বড় রাজনীতিবিদ, সেটা তার একটা ভাবের একটা বিষয় হতে পারে। আবার পাশাপাশি সে একজন হ্যান্ডসাম ব্যক্তি, সেটাও তার ভাবের একটা বিষয় হতে পারে। আবার পাশাপাশি সে মনে করেন গ্রামে একজন সুনামধন্য ব্যক্তি, সেটাও তার একটা ভাবের বিষয় হতে পারে। তার মানে এমন না যে একটা ট্যাগের ভিতরে আপনি একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন, আপনি একাধিক ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখানে লিখে দেই যে টাইটেল, TITLE, টাইটেল, এটা কি একটা অ্যাট্রিবিউট লেখার নাম, এটা একটা টাইটেল অ্যাট্রিবিউট। এখন ইকুয়াল দিলাম এবং ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি লিখে দিলাম যে CLIC ক্লিক মি এগেইন, বা এরকম কিছু একটা লিখে দিলাম, Ctrl+S চাপ দিলাম, দিয়ে আমি রিলোড দিলাম। যখন আমি মাউসটা নিয়ে যাবো, তখন দেখেন তো এখানে একটা টাইটেল শো করতেছে কিনা, লেখা উঠতেছে ক্লিক মি এগেইন, এই লেখাটা উঠতেছে, দেখতে পাচ্ছেন? তার মানে এটা এবারে দেখতে পাচ্ছি। এমন না যে আরো আমরা অ্যাক্টিভিটি অ্যাড করতে পারবো না। আমরা আরো একটা অ্যাক্টিভিটি অ্যাড করলাম, মনে করেন লিখলাম হচ্ছে টার্গেট, TAR, টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর, তো ব্ল্যাঙ্ক দেই, আন্ডারস্কোর BLANK, ব্ল্যাঙ্ক মানে কি? ব্ল্যাঙ্ক মানে ফাঁকা। টার্গেট মানে কি? টার্গেট করবে একটা ফাঁকা ট্যাবে, সে টার্গেট করবে। দেখেন এই যখন আপনি এই অ্যাট্রিবিউটটা ইউজ করবেন, টার্গেট ভিতরে ব্ল্যাঙ্ক দিবেন, তখন দেখেন কি হয়,
এখন যদি আপনি এখানে ক্লিক করেন তখন দেখবেন যে ফাঁকা ব্ল্যাঙ্ক আরেকটা ট্যাব এসে ওপেন হবে। এই ক্লিক করবেন দেখবেন যে আরেকটা ট্যাবে ফেসবুক ওপেন হচ্ছে, কিন্তু আপনার কিন্তু এই ট্যাবটা কিন্তু ঠিকই আছে, এই ট্যাব ঠিকই আছে। আপনার কি করতে হবে, এখানে ক্লিক করলে পাশের ট্যাবে এটা ওপেন হচ্ছে, এই যে পাশের ট্যাবে এটা ওপেন হচ্ছে। তার মানে আপনি কিন্তু চাইলে একাধিক অ্যাট্রিবিউট এরকম অ্যাড করতে পারেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া বোঝা যাচ্ছে। কথা শুনতে সমস্যা হচ্ছে? না ভাইয়া ক্লিয়ার। খালি সিনিয়র একটু রাগ করতেছে নাকি? যারা মুরব্বীরা আছেন তারা এই এক জিনিস বারবার বলতেছি। এটা বলার কারণটা হচ্ছে এটা বলার কারণটা এত কিছু বলার প্রথমের থেকে এত কারণটা হচ্ছে আপনি যেন কখনো বলতে পারেন না স্যার আমরা তো বিগিনার ছিলাম। আপনি বলেন যদি আপনি বিগিনার থাকা অবস্থা এখানে কোন জিনিসটা আমরা মিস করছি, যে একটা ফাইল তৈরি করতে হবে, কিভাবে রান করতে হবে, কিভাবে আবার সেভ করতে হবে, সেটা কোনো দেখানো হয়েছে। তো আপনি এটা যদি এক্সকিউজ কখনো দেন এটা কি আপনার খাটবে? ধন্যবাদ ভাইয়া বিস্তারিত দেখানোর জন্য। মানে বিস্তারিত আপনি না কখনো এক্সকিউজ দিতে না পারেন, সেই জন্য মানে একদম হাতে কলমে এটা আমার কাছে মনে হয় না যে এখানে আর কিছু ভিতরে কোনো কিছু থাকার কিছু আছে, আপনি না বুঝার কিছু আছে। যে আপনি বিগিনার মানুষ, সাপোজ আপনি ক্লাস 5 এর পিচ্ছি, আপনি বুঝবেন না, আমার কাছে এটা মনে হয় না। সাপোজ আপনি ক্লাস 5 এর পিচ্ছি, বাট আপনি এটা বুঝবেন না, আমার কাছে এটা মনে হয় না। এটা বোঝার জন্য আপনাকে যে ওই অনার্স পাস করতে হবে অথবা আগে থেকে প্রোগ্রামিং শিখতে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার কাছে মনে হয় যে এটা শেখার জন্য অনার্স পাস করা দরকার আছে বা আগে থেকে প্রোগ্রামিং শিখে এটা আসা দরকার ছিল? আমি যেভাবে বলতেছি না। যাই হোক, আসলে আমরা এখন নতুন নতুন যে একটা টেক শিখবো। আজকে আমাদের ক্লাস কিন্তু মোটামুটি ভালো টাইম পর্যন্ত হবে, আপনারা ধৈর্য হারা হয়েন না। আর আমি জানি যে আপনারা খাতা কলম নিয়ে বসছেন, খাতা কলম ছাড়া বসছেন নাকি? খাতা কলম ছাড়া বসেন, সমস্যা নাই, কিন্তু সামনের ক্লাসে যদি কোশ্চেন করব, সামনের ক্লাসে যখন কোশ্চেন করবো তখন যেন আবল তাবল অ্যান্সার দিয়েন না প্লিজ, ঠিক আছে? আবল তাবল অ্যান্সার দিয়েন না। যদি আপনার মেমোরি এতই শার্প থাকে আপনি মনে রাখেন, সমস্যা নাই, কিন্তু যাদের মেমোরি দুর্বল তারা মনে করেন যে 5 মাস বা 1 বছর পরে আমার এই জিনিসগুলো রিভাইজ করার প্রয়োজন হয়, তখন যেন আমি রিভাইজ করতে পারি। সেই জন্য আপনারা কি করবেন, এটা খাতা লিখে রাখবেন, যাতে 5 বছর পরে আপনার 10 মিনিট যদি চোখ বুলান তাহলে 10 মিনিটের মধ্যে পুরো জিনিসটা আপনি শিখতে পারবেন। আর যদি খাতায় লিখে না থাকে, আপনার মাথায় থাকে, তাহলে আপনাকে আবার নতুন করে ওই একটা ইউটিউবের ভিডিও সিরিজ দেখতে হবে 10 ঘন্টা 20 ঘন্টা, অথবা নতুন করে আবার আপনাকে 4 মাসে একটা কোনো কোর্সে ভর্তি হতে হবে, দিয়ে আবার শিখতে হবে। আর যদি খাতায় লেখা থাকে আপনার মতো করে, আপনি যেভাবে বুঝতেছেন সেভাবে যদি খাতা লেখা থাকে, তাহলে ওই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে পুরো কোর্স করতে হয় আপনার 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে, কারণ সবগুলো খাতা ভাই আমি নিজের পার্সোনাল টেক্সট বুক বানিয়ে নিয়েছি। হ্যাঁ গুড। আমাদের হয়তো এরকম একটা অ্যাসাইনমেন্ট থাকতেও পারে যে আপনি যেগুলো শিখছেন সেগুলো একটা ডকুমেন্ট রেডি করেন HTML CSS। যাই হোক, আচ্ছা আসলে আমরা হচ্ছে এই জিনিসটা দেখলাম আমরা। ভাই আর একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমি যদি পাশাপাশি অন্য একটা ডিভাইস নিয়ে মানে প্র্যাকটিস করতে পারি বা করি তাহলে কি কোনো প্রবলেম আছে? পাশাপাশি অন্য ডিভাইস বলছে, বুঝি নাই। ধরেন আমি হচ্ছে ল্যাপটপ ক্লাস করতেছি, আমি একটা ডেস্কটপে হচ্ছে প্র্যাকটিস না 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 এটা করেন, এটা করেন না। এটা আসলে কোনো টিচারই মনে হয় না যে সাজেস্ট করবে, আমার মনে হয় না এটা কোনো ভালো ইমপ্যাক্ট হতে পারে। এটা আমার সমস্যা হয়, সত্যি কথা বলি। আমি ওভারলিডিং একটা ব্যাপার সেবার থাকে। ওভারলিডিং বলতে না, এটা ওভারলিডিং ব্যাপারটা এরকম না, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। এই ওভার থিঙ্কিং প্রবলেমটা আমার খুব আছে, ঠিক আছে? আমি আপনার সাথে কথা বলতেছি, এইদিকে কিবোর্ডে চাপতেছি, ঠিক আছে, এইদিকে আবার হচ্ছে আমি গানও শুনতেছি, মানে সবকিছু আমি করতে চাই। যেমন আমি যখন অফিসে যাই সাইকেল চালাই, তো সাইকেল চালাইতে চালাইতে আমি সাইকেল চালাচ্ছি, পাশাপাশি আমি হয়তো মনে মনে গান করতেছি, অথবা আমি অন্য একটা ধ্যানে আছি। সবকিছু যখন এক জায়গায় হয়ে যায় না, এটা একটা গেরো লেগে যায়। এটাতে কোনো কিছুতেই পারফেক্টলি হয় না, সত্যি কথা। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখনই আপনি আমাকে বলেন একটা কোনো কোশ্চেন, এই জিনিসটা আমার প্রবলেম আছে, এটা আমি নিজে স্বীকার করি। যখনই আপনি বলতেছেন যে এটা ভাই এটা কি, এটা দেখবেন যে আমি আবার আপনাকে বলতেছি যে কি বললেন, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আপনি যখনই কোনো কিছু বলতে চাচ্ছিলেন তখনই হয়তো আমি আপনাকে সঠিকভাবে মনোযোগটা দিতে পারি না। এটা আমার ব্যর্থতা। তো এই ওভার থিঙ্কিং করতে গেলে আপনি কোনোটাই ভালো কিছু হবে না। ওভার চিন্তা করে আপনি একসাথে মাল্টিপল একটা জিনিস খেয়াল করছেন, এখানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছে না? কয়জন আছে এখানে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট? জি ভাই আছে। জি ভাই আছি। আপনারা বলেন তো যে কম্পিউটার সাথে আপনি সারাদিন কাজ করেন, কম্পিউটার একসাথে অনেক কাজ করতে পারে? অবশ্যই পারে। মাল্টিটাস্কিং পারি তো ভাইয়া। করতে পারে? হ্যাঁ জি তার মানে আপনি আমারটা পারে না ভাই।
হ্যাং হয়ে যাবে শোনেন, ভাই। শোনেন শোনেন হয়ে শোনেন যাবে। আপনি যেভাবে চিন্তা করতেছেন কম্পিউটারও চিন্তা করে না। আমি মনে হয় যে আপনাদের এই জিনিসটা আর একটু রিসার্চ করা দরকার। কম্পিউটার একসাথে একাধিক কাজ করতে পারে না। আপনি মানুষ, আপনি একসাথে একাধিক কাজ করতে পারেন না। আপনি এখন বলবেন যে আমি গান শুনি, তারপরে ভাতও খাই, আবার হচ্ছে অন্য কাজও করি, এটা করতে পারি তো। হ্যাঁ আপনি করতে পারেন, কিন্তু যদি এটা অ্যানালাইসিস করে দেখা হয় তাহলে আপনি পারেন না। আপনি পারেন না। একই কিভাবে সময় পারেন না? তবে একই সাথে দুইটা কাজ করা সম্ভব না, মানে একাধিক কাজ যদি করা আমরা সম্ভব মিলি না। সেকেন্ডের হিসাব করি। মিলি সেকেন্ডের হিসাব, রাইট। একটা জিনিস খেয়াল করছেন যে এই যে আপনার ভিডিও দেখতেছেন, তাহলে আপনি তো বলতে পারেন যে এটা একটা ভিডিও। ভিডিও বলতে কিছু পৃথিবীতে আছে? ভিডিও বলতে না ভাই, পৃথিবীতে কিছু আছে? বাইনারি কোড দেখতেছি হয়তো আমরা। ভিডিও বলতে পৃথিবীতে কিছু নাই, সবগুলাই কি ইমেজ, সবগুলাই হচ্ছে ইমেজ। এগুলো এত দ্রুত যাচ্ছে, এত দ্রুত যাচ্ছে, তাতে আপনি বুঝতে পারতেছেন না যেটা ইমেজ না ভিডিও। তো সেম ভাবে FPS ভাইয়া। কাজগুলো এত দ্রুত হয়, কাজগুলো এত দ্রুত হয়, আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই কাজগুলো একসাথে হচ্ছে কিনা। কখনোই একসাথে হয় না। আপনি যখন তাকে আগে কমান্ড দিচ্ছেন সেই কাজটা আগে শেষ হবে, তারপরে অন্য একটা হয়। আপনি ওই সাথে সাথে যদি আপনি আরেকটা কাজও কমান্ড দেন, দেখবেন যে ওটা অর্ধেক হয়েছে, এটা আবার হচ্ছে। এইরকম ব্যাপারটা হয়। এটা আপনি এইভাবে মানে খালি চোখে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এটা হ্যাঁ, জি জেনারেল ভাই, বুঝতে পারছি, প্রসেসরকে ইন্টারাপ্ট করা হয় আর কি ইন্টারাপ্ট করা একটা হয়, একই কাজের সাথে জন্য। এটা হয় না। এটাকে বলে ডেডলক, এটাকে বলে ডেডলকে পড়ে যায়। এটা কম্পিউটার সায়েন্স আর জি ভাই, ডেডলক ডেডলক মনে পড়বে, সিচুয়েশন। ডেডলক সিচুয়েশনে পড়ে যাবে। জি ভাই, একসাথে পড়ছি। কোনো কাজই হয় না। ভাইয়া আমরা ক্লাসে ফিরে আসি। না না না, এটাও ভাই ক্লাস, এটাও ট্যাবের ক্লাস, বিষয়টা একবার বলবেন ভাই। এটাও ক্লাস, আচ্ছা ভাই, এটাও ক্লাস। আপনি এটা ক্লাসের বাইরে কিছু না, শুনেন রাগ করেন, এটা ক্লাসের বাইরে কিছু না। আমরা ফাউল কোনো কথা বলতেছি, এটাও ক্লাস। আপনি শুধু ট্যাগই শিখবেন, আপনি কম্পিউটারের কাহিনী বুঝবেন না। আপনি বুঝতে হবে তো যে একসাথে সব কাজ হয় না। আমি যেমন আমরা এক্সাম্পল বলি যে আপনি এই প্রজেক্টটা রান করছেন, এই যে এই প্রজেক্টটা আপনি রান হয়ে গেছে, এটা ঠিক আছে। রান হওয়ার পর আপনার পিসিটা কোনোভাবে দুর্বল, আপনার পিসিটা দুর্বল, এটা রান হচ্ছে না, লোড নিচ্ছে। আপনি কি করতেছেন, এখানে কম্পিউটার ডেস্কটপে আসার পর রিফ্রেশ দিচ্ছেন, রিফ্রেশ। এই কথাটা আমি জানতাম না, আপনারা হয়তো অনেকে জানেন না, যেখানে রিফ্রেশ দিচ্ছেন, রিফ্রেশ। রিফ্রেশ দেওয়া মানে কি, আপনার পিসি স্লো হয়, আপনার মনে করছেন যে এটা দ্রুত কাজ করবে এইরকম ব্যাপারটা একদমই এরকম না। এটা হিস্ট্রি হয়তো আপনারা জানেন না। এই যে রিফ্রেশ করতেছেন না, তার মানে এটা পিসি কে একটা কমান্ড দিচ্ছেন, পিসি কে একটা কমান্ড দিচ্ছেন। সে অলরেডি একটা কাজ করতেই পারে নাই, আপনি অলরেডি তাকে একটা কাজ দিচ্ছেন যে তুমি এটা লোড দাও, সে এই কাজ করতে পারে নাই, পাশাপাশি আপনি আবার একটা কাজ দিচ্ছেন যে রিফ্রেশ করে দাও, রিফ্রেশ করে দাও। তাহলে এটা আরেকটা কমান্ড। তার মানে আপনার কাছে মনে হচ্ছে যে রিফ্রেশ করলে ব্যাপারটা বোধহয় কাজ হয়ে যায়, ব্যাপারটা হয় না। এই রিফ্রেশ বাটনটার থাকার পিছনে আগের অনেক হিস্ট্রি আছে। এই রিফ্রেশ বাটনটা এখনকার জন্য করা হয় নাই। এটা আধুনিক আধুনিক উইন্ডোজের ক্ষেত্রে রিফ্রেশ বাটনটা খুব বেশি প্রয়োজন নাই। এটা আগের যুগে দরকার ছিল, তখন উইন্ডোজটা অতটা মডার্ন আধুনিক ছিল না, এই জন্য রিফ্রেশ বাটনটা দরকার ছিল। যেমন আমি একটা ফাইল এখান থেকে সরে নিয়ে আরেকটা ফাইলে নিয়ে চলে গেছি, কিন্তু এখানে দেখাচ্ছে যে ফাইলটা এখানে এখনো আছে, এই জন্য তখন রিফ্রেশ বাটনটা কাজ করতো। কিন্তু এখন আধুনিক এই উইন্ডোজ গুলো এত মডার্ন যে এটা অটোমেটিক্যালি চলে যায়, আর সমস্যা হয় না। কিন্তু রিফ্রেশ বাটন মানে কি, আপনি যে পিসিটা দ্রুত রান করতেছে ব্যাপারটা কিন্তু এরকম একদমই না। তার মানে প্রত্যেকটা কমান্ড মানে একটা করে কাজ, আপনি একটা এখানে ক্লিক করতেছেন, তার মানে কম্পিউটারকে একটা কাজের আদেশ দিচ্ছেন। এই কাজের আদেশ দেওয়া মানে সে আগেও একটা কাজ আপনি দিয়ে রাখছেন, আপনি আবার আরেকটা কাজের অর্ডার দিয়ে দিলেন, তাহলে দুইটা কাজ। আপনি আবার একটা ক্লিক করলে আরো একটা কাজ করে গেল, তার তো কাজগুলো জমা হয়ে যাচ্ছে, কাজগুলো একটা পর একটা সাথে জমা হয়ে যাচ্ছে। সেই কাজগুলো একটা একটা করে শেষ কিন্তু করবেই, একটা একটা শেষ করতেই হবে তাকে। তো এটা কিন্তু ক্লাসের বাইরে কিছু না, এটা আপনার জানা উচিত। আমি জানি হয়তো অনেকেই জানে, কিন্তু অনেকে ব্যাপারটা জানে না। এটা হচ্ছে বেসিক একটা ইনফরমেশন জানা রাখা দরকার। আপনি যেহেতু কম্পিউটার রিলেটেড কাজ করতেছেন, তো অনেক কিছুই আপনাকে জানতে হবে। শুধু প্রোগ্রামিং করলেন আর হয়ে গেল, ব্যাপারটা এরকম না। যাই হোক, আমরা আবার একটু পয়েন্টে আসি। সেটা হচ্ছে আমরা এই ট্যাগ গুলো সম্বন্ধে জানলাম। আমরা একটু দেখেন একটা সেলফ ক্লোজিং, আমরা দেখলাম যে ট্যাগ বলতে আমরা শুধু বুঝতে পারতেছি যে H1 দিয়ে শুরু করলাম, H1 দিয়ে শেষ করতে হয়, আবার P দিয়ে শুরু করলাম, P দিয়ে শেষ করতে হয়। তার মানে আমরা ধরে নিলেন যে ট্যাগ মানে শুরু করতে হয়, শেষও করতে হয়। ব্যাপারটা এরকম না, কিছু ট্যাগ আছে সেলফ ক্লোজিং ট্যাগ। যেমন আমি একটা আন্ডারলাইন ট্যাগ দিব, একটা ট্যাগ লাইন ড্র করব, এটাকে বলা হচ্ছে HR ট্যাগ। HR ট্যাগটা দেখেন, এটাকে বলে সেলফ ক্লোজিং ট্যাগ। এই ট্যাগটা কি কাজ করে একটু দেখেন। এই কাজটা হচ্ছে, কি হলো না কেন, ও আচ্ছা,
সেলফ কোডটা দিতে হবে না, স্ল্যাশটা পরে হবে। হ্যাঁ স্ল্যাশটা পরে হয় আর কি। স্ল্যাশটা পরে হবে, রাইট, স্ল্যাশটা পরে হবে, হ্যাঁ সেটা বলে দিচ্ছি। তার মানে দেখেন এই যে একটা লাইন ড্র করলো, এখন এই যে একটা লাইন ড্র করলো, এটার জন্য কিন্তু দেখেন এটা ওপেনিং বা ক্লোজিং একটা ট্যাগে, কিন্তু এটাকে বলে সেলফ ক্লোজিং ট্যাগ, মানে সে নিজে নিজে সেলফ ক্লোজ করছে, এরকম একটা ট্যাগ আছে। আরেকটা জিনিস দেখেন, এই যে h1 ট্যাগ, এই ট্যাগের পরে আমি আরেকটা p ট্যাগ লিখি, p ট্যাগ এবং এই লাইনটা কপি করে এখানে পেস্ট করে দিই, দেওয়ার সরি পেস্ট করে দিলাম। তাহলে আমার দুইটা ট্যাগ হলো, এখানে হচ্ছে আমি 1 দিতে পারি, এখানে আমরা হচ্ছে 2 দিতে পারি। এখন এটাকে যদি আমি রিলোড দেই, তাহলে দেখেন এই যে একটা লাইন, প্রত্যেকটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল লাইন তৈরি করতেছে। এমন না যদি আপনি এই জায়গার টেক্সটটা আপনি এই জায়গাতে দিতে চান, তারপর এটা কাট করে আপনি সমান সমান এই জায়গাতে দিলেন, একই লাইনে দিলেন, আপনি মনে করতেছেন যে তাহলে মনে হয় একই লাইনে লেখাটা শো করবে, ব্যাপারটা এরকম না, লেখাটা একই লাইনে শো করবে না। এটাকে বলা হচ্ছে ইনলাইন। আমরা যদি আমাদের এটাকে হচ্ছে ব্লক এলিমেন্ট। এলিমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা ইনলাইন এলিমেন্ট আর একটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আমরা এখন দেখতেছি হচ্ছে ব্লক এলিমেন্ট, প্রত্যেকটা একটা ব্লক। তার মানে এই যে একটা প্যারাগ্রাফ ট্যাগ, এটা একটা ব্লক, একটা নির্দিষ্ট একটা লাইন তৈরি করবে, এই লাইন তৈরি করবে। আবার দেখেন আরেকটা প্যারাগ্রাফ যখন তৈরি করছে তখন আরেকটা লাইন তৈরি করছে, আপনি এই পাশাপাশি দিয়েও কিন্তু লাভ হচ্ছে না, এই পাশাপাশি দিয়েও কিন্তু লাভ হচ্ছে না। আমরা কিন্তু পাশাপাশি দিয়ে রাখলাম যে এটা একটা পি ট্যাগ, এই একই লাইনে আমরা এটা দিলাম, কিন্তু ব্যাপারটা এরকম করবে না। যখনই সে একটা পি ট্যাগ পাবে তখন একটা লাইন কাজ করবে, একটা লাইন দিবে, এরপর যখন আবার একটা পি ট্যাগ পাবে তখন নিচে আরেকটা লাইন তৈরি করবে। এরকম যদি আপনি আরো 10টা লাইন পি ট্যাগ তৈরি করেন, তাহলে প্রত্যেকটা কি হবে, একটা একটা নতুন লাইন তৈরি করবে, প্রত্যেকটা একটা কি করতেছে, নতুন একটা লাইন তৈরি করতেছে। এটাকে বলা হচ্ছে ইনলাইন, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, একটা ব্লক। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন, যেখানে যে স্পেসটা আছে, এই যে স্পেস, এই স্পেসটা চাচ্ছেন আপনি একটু বাড়ানোর জন্য, এই স্পেসটা চাচ্ছেন আপনি বাড়ানোর জন্য আপনি এখানে একটা ব্রেক ট্যাগ দিতে পারেন, ব্রেক, এখানে একটা বিআর একটা ট্যাগ দিবেন। এই ব্রেক ট্যাগটা এটাকে সেলফ ক্লোজিং ট্যাগ বলে। ব্রেক ট্যাগ যদি দেন আপনি এই জায়গাতে, দেখবেন যেখানে একটা মাঝখানে একটা স্পেস পেয়ে গেছে। আপনি যদি আরো একটা ব্রেক ট্যাগ দেন এখানে যদি আপনি আরো একটা ব্রেক ট্যাগ দেন, তাহলে দেখবেন যে আরো কি হবে, আরো একটা স্পেস পেয়ে যাবে। তার মানে এরকম আপনি স্পেস যদি করতে চান, তাহলে আপনি এই ব্রেক ট্যাগটা আপনি ইউজ করতে পারেন, একটা ব্রেক করার জন্য আপনি ইউজ করতে পারেন। বাট এখানে আপনার যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা সেম লাইনে ইউজ করতেছি, সেম লাইনে আমরা ইউজ করতে পারতেছি না। যে আমি চাচ্ছি যে আমি যেভাবে টেক্সটগুলো লিখবো সেইভাবে যেন থাকে, আমি টেক্সটগুলো যেভাবে লিখতে চাই সেইভাবে যেন থাকে। এই জন্য আপনার আরেকটা ট্যাগের নাম আছে, সেটার নাম হচ্ছে প্রি নামে একটা ট্যাগ আছে। এই ট্যাগটা শুরু করবেন, শুরু করার পরে এখানে প্রি দিয়ে শেষ করবেন। যেমন আমি যদি সবগুলা উঠাই দিই, এগুলা একটা জিনিস খেয়াল করেন যে আমি সাম টেক্সট 1 এরকম লিখছি, এরপর আমি স্পেস দিলাম, দিয়ে আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম, এরপর আমি আরো স্পেস দিলাম, এখানে একটা লেটার লিখলাম, এরকম আরেকটা স্পেস দিলাম, একটু লেখা থাকলাম। তাহলে এটা দিয়ে কি হওয়া উচিত? পি ট্যাগটা ক্লোজ হয়নি। আচ্ছা ভুলে যাচ্ছি। তাহলে দেখেন আমি এইরকম যদি লেখাটা শো করাতে চাই, এইরকম লেখাটা কিন্তু শো করবে না, সে কিন্তু দেখেন ওই যে একটা একটা করে শো করতেছে, প্রত্যেকটাকে একটা করে ওয়ার্ড হিসেবে কাউন্ট করতেছে। এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। একটা ওয়ার্ডের পর যতটুকু স্পেস নেয়, যতটুকু গ্যাপ রাখার কথা ততটুকু গ্যাপই কিন্তু রাখছে সে, ঠিক আছে। কিন্তু আমি যদি চাই যে না আমি এভাবে এখানে যেভাবে লিখবো, আমি এখানে যেভাবে লিখবো সেইভাবে আমি আসলে দেখাতে চাচ্ছি, তাহলে আপনাকে এই যে প্রি ট্যাগটা ইউজ করতে হবে। আপনি এই লেখাটা যদি কপি করেন করে যদি আপনি প্রি ট্যাগের ভিতরে যদি আপনি এই লেখাটা দেন, তখন দেখেন যে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই কিন্তু এই লেখাটা শো করতেছে। মানে যদি আপনি চান যে আমি যেভাবে চাইবো সেইভাবে যদি শো করাতে চান, তাহলে আপনাকে প্রি ট্যাগটা ইউজ করতে হবে। আর যদি আপনি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখেন, তাহলে কি করবে, সে প্রত্যেকটাকে একটা ওয়ার্ড হিসেবে কল্পনা করবে এবং ওয়ার্ডের যে বৈশিষ্ট্য সেভাবে সে লিখবে, এখানে ও সে স্পেস দিবে না। এছাড়া আরো অনেক ট্যাগ আছে, আমরা আরো এরকম ট্যাগ দেখবো। যেমন আমি একটা লেখা মনে করেন লিখলাম, একটা হচ্ছে বোল্ড। আমরা এখানে একটু না দেখে আমরা একটু ওয়ার্ড ফাইলে দেখে আসি, তারপর ওয়ার্ড ফাইল। আমরা এই জিনিসগুলো পরিচিত আমরা, কিন্তু জাস্ট আমাদের একটু বুঝতে হবে। যেমন আমি এখানে কিছু লিখলাম, বোল্ড। এই লেখাটাকে যদি আমি বোল্ড করতে চাই তাহলে কি করতে হয় বলেন তো?
এই জায়গাতে যে বি তে ক্লিক করতে হয় না, বোল্ড, তাহলে দেখেন লেখাটা বোল্ড হয়ে গেল। আবার এটাকে যদি সেম ভাবে আমি ইটালিক করতে চাই তাহলে কি করতে হয়, এই যে আইতে ক্লিক করলাম লেখাটা ইটালিক হয়ে গেল। আবার এটাকে যদি আমি আন্ডারলাইন করতে চাই তাহলে এই ইউতে ক্লিক করলাম, এটা আন্ডারলাইন হয়ে গেল। তার মানে এই জিনিসগুলো কিন্তু আমরা প্রোগ্রামেটিক্যালি করতে পারি। এই জিনিসগুলো আমরা প্রোগ্রামেটিক্যালি এইচটিএমএল তে ট্যাগের মাধ্যমে করতে পারি। কিরকম ভাবে, যদি আমি কোনো একটা লেখাকে বোল্ড করতে চাই তাহলে একটা বোল্ড, BOLD, বোল্ড, তার মানে প্রথম ওয়ার্ডটা কি, বি, তাহলে বি দিলাম, এটা শুরু করলাম, আমি লিখে দিলাম হচ্ছে টেক্সট, BOL, বোল্ড, ঠিক আছে। দেখেন লেখাটা কিন্তু এটা এখন দেখেন লেখাটা বোল্ড হয়ে যাবে, লেখাটা বোল্ড হয়ে গেছে। নর্মাল টেক্সট আর এই আমি যদি প্যারাগ্রাফ টেক্সট লিখি বা অন্য কোনো টেক্সট লিখি তাহলে সেটার মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। যেমন আমি এখানে পি যদি লিখি, এখানে যদি আমি পি দেই, তাহলে এই টেক্সট আর এই টেক্সটের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই টেক্সট আর এই টেক্সটের মধ্যে পার্থক্য আছে। তেমনই ভাবে যদি আমি এটা লেখাকে ইতালিক করতে চাই, এই লেখাটাকে এরকম একটা লেখাকে যদি আমি ইতালিক করতে চাই তাহলে আমার কি করতে হবে, ইতালিকের আইটা দিতে হবে, এখানে আইটা দিয়ে ক্লোজ করতে হবে, আমরা এটা রিলোড দিলাম, এই লেখাটা ইতালিক হয়ে গেল, ঠিক আছে। সেম ভাবে আমরা যদি এটাকে ওই যে আচ্ছা এই বোল্ড ট্যাগের আরেকটা অপশন আছে, বোল্ড ট্যাগের আরেকটা জিনিস আছে, সেটা হলো স্ট্রং নামে একটা ট্যাগ আছে, স্ট্রং। দেখেন আমি এখানে একটা স্ট্রং নামে একটা STRONG, স্ট্রং নামে একটা ট্যাগ আছে, সেটা যদি আমি লিখি স্ট্রং, এটার ভিতরে যদি আমি স্যাম টেক্সট দেই, সাপোজ আমি স্যাম টেক্সট দিলাম, তাহলে দেখেন এই যে বোল্ড আর এই হচ্ছে স্ট্রং, এটার মধ্যে পার্থক্য ধরতে পারেন কিনা দেখি, দেখেন তো এটার মধ্যে পার্থক্য আছে, পার্থক্য নাই। কিন্তু এখানে আপনি ফিজিক্যালি দেখে বুঝতে পারতেছেন না যে পার্থক্য নাই, কিন্তু আলটিমেটলি তো পার্থক্য যদি নাই থাকে তাহলে ওরা কেন দুটো ট্যাগ ইউজ করবে, তাই না? পার্থক্য তো অবশ্যই আছে। দেখেন এই বোল্ড ট্যাগ আপনি কখন ইউজ করবেন আর ইটালিক ট্যাগটা আপনি কখন ইউজ করবেন। বোল্ড ট্যাগটা আপনি ইউজ করবেন লেখাটাকে বোল্ড করার জন্য, লেখাটাকে বোল্ড করার জন্য। আর আপনি স্ট্রং ট্যাগটা যখন ইউজ করবেন তখন আপনাকে বুঝতে হবে যে এই লেখাটার গুরুত্ব অপরিসীম। এই স্ট্রং ট্যাগের ভিতরে সাপোজ আমি যদি এখানে লিখে দেই যে এটা হচ্ছে EANGLA বাংলাদেশ, তাহলে এই বাংলাদেশ লিখলাম, তার মানে আপনাকে বুঝতে হবে যে এই বাংলাদেশ কথাটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনি গুগলকে বোঝাতে চাচ্ছেন, গুগলকে বোঝাতে চাচ্ছেন যে এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনি স্ট্রং ট্যাগ ইউজ করছেন। তাহলে কি হবে, গুগলও এটাকে গুরুত্বের সাথে দেখবে এবং আপনার র্যাঙ্ক করতে, আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে কিওয়ার্ডে সাহায্য করবে। বুঝতে পেরেছেন? এই বোল্ড মানে হচ্ছে শুধু লেখাটাকে বোল্ড করবে, শুধু লেখাটাকে বোল্ড করবে, এটা কোনো গুরুত্ব বহন করে না, এটা কোনো গুরুত্ব বহন করে না, শুধু লেখাটাকে বোল্ড করলে দেখতে ভালো লাগবে এই জন্য। বাট যখনই আপনি স্ট্রং ট্যাগ ইউজ করবেন তখন এটা দুইটা গুরুত্ব বহন করবে, একটা হচ্ছে লেখাটাকে সুন্দর তো অবশ্যই লাগতেছে, এবং পাশাপাশি গুগলকেও আপনি জানান দিচ্ছেন যে এটার ভিতরে এই স্ট্রং ট্যাগের ভিতরে যে লেখাটা আছে এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ এই টেক্সটের ভিতরে। এখানে অনেকগুলো টেক্সট আছে, তার মধ্যে এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ, সো তুমি এটাকে গুরুত্ব সহকারে নাও। কেউ যখন গুগলে সার্চ করবে তখন এই কথাটা যেন সে সার্চের মধ্যে চলে আসে, এই জন্য আপনি স্ট্রং ট্যাগটা আপনি ইউজ করবেন। তারপরে আরো ট্যাগ আছে, যেমন হচ্ছে ইমফেসিস নামে একটা ট্যাগ আছে, ইমফেসিস এর হচ্ছে EM দিলাম, এরপরে হচ্ছে আরেকটা ক্লোজ করে দিলাম EM। এখানে যখন আপনি কোনো টেক্সট লিখবেন তখন যেটা হবে, এটাকে ওই যে কোটেশনের ক্ষেত্রে বা কমেন্ট করার ক্ষেত্রে এইরকম টেক্সট ইউজ করা হয়, দেখবেন লেখাটা একটু অন্যরকম আসছে, ঠিক আছে। এই যদি আমি এই ইতালিকটা উঠাই দেই, এটা থেকে বুঝতে সমস্যা হবে। এমফেসিস, এই লেখাটা একটু অন্যরকম আসছে, দেখেন এটা কিন্তু আমি ইতালিক করি নাই, কিন্তু এসব লেখা কিসের জন্য ইউজ হয়, আপনি কোনো কমেন্টের ক্ষেত্রে বা কোনো কোটেশন ক্ষেত্রে, কোটেশন যখন আমরা কোটেশন লিখি না, এই যে এইরকম করে কোটেশন লিখতাম, যে মনে আছে এইরকম করে কোটেশন দিয়ে ভিতরে লিখতাম, এইরকম একটা কোটেশন দিতাম, সেই রকম কোটেশনের মতো একটা লেখাটা যেন মানে বোঝা যায় যে কোনো একটা কোটেশন লিখছেন বা নোট লিখছেন, সেই রকম লেখার ক্ষেত্রে আপনি এমফেসিসটা ইউজ করতে পারেন। আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আরো অনেক ট্যাগ আছে, যেমন আপনি যেহেতু ওয়েবসাইট তৈরি করবেন, এমন একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন না
যেখানে হচ্ছে আপনার কোড লিখতে হবে, কোড মানে কোডের ভিতরে আপনি কোড লিখবেন, প্রোগ্রাম লিখবেন, কোডের ভিতরে আপনি কোড লিখবেন, সেক্ষেত্রেও সেটার কোডও আপনাকে সেটা লেখার জন্য একটা ওরা কোড দিচ্ছে, নামই হচ্ছে কোড। ঠিক আছে, সাপোজ হচ্ছে এখানে কিছু একটা টেক্সট লিখলেন, যেমন হচ্ছে আমি যদি লরেন থেকে কিছু টেক্সট নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসলাম, এটার ভিতরে দিয়ে দিলাম। ও আপনাদের কি খুব বেশি বোরিং লাগতেছে? লাগলে বলেন। জি না না ভাই, ভাইয়া, boring ঠিক লাগতেছে আছে। না। আচ্ছা, এখানে আমি একটা কি করলাম, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে অনেকগুলো ট্যাগ লিখলাম। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে এখানে কোন একটা লাইনের ভিতরে আপনি একটু কোন প্রোগ্রামের কোড লিখবেন, এরকম লাগতে পারে না? দেখবেন যে বিভিন্ন ব্লগ পাওয়া যায় না, ব্লগ, ওই ব্লগ গুলার ভিতরে কিছু লেখা থাকে ওই কোডের সম্বন্ধে, তারপরে কিছু কোড লেখা থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে আপনি সাপোজ এই কোডের মাঝখানে আপনি একটা কোড ইউজ করতে পারেন, নাম হচ্ছে কোড। কোড নামে একটা ট্যাগ ইউজ করলেন, এখানে আপনি শেষ করে দিলেন সিওডি, কোড। এটার ভিতরে আপনি কোনো কোড লিখলেন, সাপোজ আমি একটা ফাংশন লিখলাম, FUN, সাপোজ PUBLIC, পাবলিক ফাংশন অ্যাড, এটা প্রোগ্রামের একটা ফাংশন মনে করো, ফাংশনে এভাবে লিখতে হয়, এগুলো শিখবেন। এখানে আমি একটা করে দিলাম, এখানে হয়তো আমি কিছু রিটার্ন করলাম, RETURN, রিটার্ন হাই, এটা একটা প্রোগ্রাম ফর এক্সাম্পল। সেভ দিলাম, দিয়ে আমি এটা রিলোড দিলাম, দেখবেন যে এখানে সেই কোডগুলো কিন্তু আমরা এই যেমন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এভাবে কোডগুলো আপনি দেখতে পারবেন। ওর ভিতরে HTML কোড লাগেন তো ভাই। কোথায়? ভাই এটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এভাবে লিখলে শো করবে না? এটার ভিতরে আপনি কি লিখতে চাচ্ছেন? প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এটা যদি লিখে দিই, শো করবে, কিন্তু দেখেন এটা লেখাগুলো কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে, এটা লেখাটা একটু অন্যরকম, মানে কোড লেখার জন্য একটা ট্যাগ আলাদা আছে, কোড লেখার জন্য একটা স্পেসিফিক ট্যাগ আছে, মানে আসলে অনেক কিছু। যেমন দেখেন আমি কেন বলতেছি, এখানে আপনি বোল্ড করলে কি লেখাটা বোল্ড হচ্ছে, বোল্ড করলে লেখাটা বোল্ড হচ্ছে, আবার স্ট্রং করলেও লেখাটা স্ট্রং হচ্ছে। তো আপনি কেন তাহলে স্ট্রং ইউজ করবেন বোল্ড না করে? তো গুগলকেও তো আসলে কিছু বুঝাইতে হবে না, তো এই জন্য কিন্তু তারা স্পেসিফিক করেও কিছু ট্যাগ লিখে রাখছে যে এই কোড ট্যাগটার কাজই হচ্ছে এই ট্যাগটা। যখন আপনি কোনো কিছু কোড লিখবেন, প্রোগ্রামিং কোড লিখবেন, তখন আপনি কি করতে পারেন, তখন আপনি এই কোড ট্যাগটা আপনি ইউজ করতে পারেন। এই জন্য মূলত আমি এটা দেখালাম। ঠিক আছে, আমি জাস্ট দেখাই রাখতেছি, এই সব জিনিস কিন্তু লাগে না, বুঝছেন? এত ট্যাগ এই জিনিসগুলো দেখাচ্ছে, এই ট্যাগগুলো খুব বেশি গুরুত্ব লাগে না, আমরা হয়তো আরো ইম্পর্টেন্ট ট্যাগগুলো দেখবো, বাট আমি চাচ্ছি যে মোটামুটি একটা ট্যাগ, অনেকটা ট্যাগ যেন কভার হয়ে যায়, সেই জন্য এত কিছু দেখাচ্ছি, তাহলে দেখাতাম না। যাই হোক, এরপরে আমরা আরো অনেক কিছু ট্যাগ দেখতে পারি, সেটা হচ্ছে আপনি বাজারঘাট করতে যাবেন, হয়তো অনেকেই বিয়ে শাদী যখন করবেন তখন তো বাজার টাজার করতে যেতে হবে। আমি অবশ্য বিয়ে করার আগে বাজার করতে হয়, কারণ আমার যে ছোট বোন সহ আমি থাকি, মানে বাজার করতে হয়। তো বাজার করতে গেলে আপনাকে লিস্ট ডাউন করতে হবে। আমার মতো হয়তো অনেকে আত্ম বলে না, হয়তো অনেকের মেমোরি ভালো, তো বললেও কি কি লাগবে সেটা আপনি বলে যেতে পারেন, বাট অনেকের মেমোরি একটু দুর্বল, তারা কিন্তু ওই যে মনে রাখতে পারে না, তো তাদের জন্য আসলে ওই যে লিস্ট করতে হয়। তো আমরা আজকে লিস্ট করা শিখবো, যে আপনার মানে ওয়েবসাইটে যখন কোনো লিস্ট করতে হয় তখন সেই লিস্ট গুলা কিভাবে করতে হয়। লিস্ট আসলে 3 প্রকার। লিস্ট হচ্ছে 3 প্রকার। এক নাম্বার হচ্ছে ডেফিনিশন লিস্ট, 2 নাম্বার হচ্ছে ORDR, অর্ডার লিস্ট, 3 নাম্বার হচ্ছে UNORDR, অর্ডার লিস্ট। লিস্ট কয় প্রকার? 3 প্রকার, মানে আপনি 3 ভাবে লিস্ট তৈরি করতে পারেন এই HTML দিয়ে। একটা হচ্ছে ডেফিনিশন লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে অবশ্যই 3টা জিনিস ইম্পর্টেন্ট, যদি কখনো ভাই যান তাহলে অবশ্যই এটা ইম্পর্টেন্ট একটা টপিক হতে পারে। আমি জানি যে আপনারা মোটামুটি এই দুটো লিস্ট সম্বন্ধে মোটামুটি সবাই পপুলার, মানে পরিচিত,
কিন্তু এই ডেফিনেশন লিস্টটা হয়তো অনেক আছে, অপরিচিত হতেও পারে, আবার অনেকে জানতে পারে, স্বাভাবিক, না জানার কিছু নাই। তো আমরা এই 3টা লিস্ট সম্বন্ধে আমরা দেখবো, লিস্টগুলো আমরা তৈরি করবো কিভাবে। আমরা একটা একটা করে লিস্ট দেখতে পারি। দেখেন এখানে ট্যাগের না, এই জিনিসটা দেখে ডেফিনেশন লিস্ট, এই জায়গা থেকে আপনি একটা ট্যাগ বের করতে আপনাকে বানাইতে বলা হয়, আপনি বানাতে পারবেন না? বলেন তো কিভাবে বানাবো এটা থেকে? একটা ট্যাগ বানাবো এটা থেকে। ডিএল দিয়ে। কারণ ডেফিনেশনের প্রথমটা কি নিব? ডি, তাই না? তাহলে নিলাম হচ্ছে ডি, আর এল এর নিব হচ্ছে এল, ডেফিনেশন লিস্ট, এই ট্যাগ। এবং এই ট্যাগটা কি করতে হবে? শেষ করতে হবে না? এই ট্যাগটা শেষ করলাম, এই হচ্ছে ক্লোজিং দিয়ে। এখন এই ডেফিনেশন লিস্টের মধ্যে আবার থাকবে হচ্ছে ডেফিনেশন টাইটেল, একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে? সাপোজ আপনি টাইটেল এমন দিতে পারেন যে আপনি কাপড় চোপড় কিনতে যাবেন, সেটা হচ্ছে আপনি অন্য শপিং বাজারে যাবেন, আবার যখন কাঁচা বাজার করবেন সেটা আরেকটা বাজারে যাবেন। তো প্রত্যেকটা একটা টাইটেল হেডিং দিতে পারেন, সেভাবে করতে পারেন। তো এই জন্য ডেফিনেশন লিস্টে আমরা কি করতে পারি? ডেফিনেশন টাইটেল দিতে পারি। ডেফিনেশন টাইটেল দেখেন, DEFINATI, ডেফিনেশন TITL, ডেফিনেশন টাইটেল। তো ডেফিনেশন টাইটেলের যদি আমাকে এটা বের করতে হয়, ট্যাগ বের করতে হয়, তাহলে কিভাবে বের করবো? ডি দিব, DT দিব। DT আবার এটা সেম ভাবে এটা কি করবো? এটা ক্লোজ করে দিব, ডিটি, শেষ। ডেফিনেশন টাইটেলটা হয়ে গেল। আমি এখানে বলে দিলাম যে হচ্ছে DRE ড্রেস, আমি ড্রেস হিসাবে এই টাইটেলটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এই টাইটেলের আন্ডারে আপনি ড্রেস বলতে কি বোঝাচ্ছেন, কি কি ড্রেস কিনবেন সেটা বলতে হবে না? সেটাকে আমরা বলতেছি ডেফিনেশন ডাটা, DEFINE, ডেফিনেশন ডাটা। তাহলে এটা ট্যাগ কিভাবে বের করবো বলেন? DD, এটা শুরু করলাম, এটাকে কি করতে হবে? ডিডি দিয়ে শেষ করতে হবে, এই তো ডিডি দিয়ে শেষ করলাম। তাহলে আপনি ড্রেসের ভিতরে কি ড্রেস কিনবেন সেটা আপনাকে এখানে বলে দিতে পারেন। সাপোজ হচ্ছে আপনি পাঞ্জাবি কিনতে পারেন, একটা হইতে পারে আইটেম। এরপরে আপনি মনে করেন যে হচ্ছে প্যান্ট কিনতে পারেন, এরকম আরো অনেক আইটেম আপনি কিনতে পারেন, হয়তো শাড়ি কিনতে পারেন, এরকম আপনি অনেক কিছু কিনতে পারেন। আপনি এটা এখন রিলোড দেন, দেখবেন যে দেখেন এই যে ড্রেস, এই ড্রেসের আন্ডারে 3টা আছে, পাঞ্জাবি, প্যান্ট, শাড়ি, বুঝতে পেরেছেন? এখন সেম ভাবে যদি মনে করেন যে আপনি ড্রেস মার্কেট করা শেষ, এখন আপনি কিনতে যাচ্ছেন হচ্ছে কাঁচা বাজার, তাহলে আপনি এই জিনিসটাকে কপি করে যদি আমি আবার নিচের দিকে দেই, নিচের দিকে দিলাম হচ্ছে এই ডেফিনেশন টাইটেল দিলাম হচ্ছে মনে করেন কি দিব? গ্রোসারি নাকি? গ্রোসারি আইটেম দিলাম, দেওয়ার পর এখানে দিলাম হচ্ছে সাপোজ বেগুন কিছু দিলাম। টমেটোর দাম সবচেয়ে বেশি নাকি? টমেটোর দাম কিন্তু আসলে বেশি স্যার 100 টাকা কেজি। হ্যাঁ, এখন সব বাজারের দামই বেশি, সব স্যার অয়েল দেন, স্যার অয়েলের দাম বেশি। দেখেন আবার এই যে গ্রোসারির মধ্যে কি দেওয়া আছে? বেগুন, টমেটো, আলু। তো এইভাবে করে আপনি বিভিন্ন লিস্ট তৈরি করতে পারেন, যেটা একটা টাইটেল থাকবে, সেই টাইটেলের আন্ডারে একাধিক থাকবে, আবার এখানে টাইটেল আর এরকম। তাহলে আপনি এরকম একাধিক করতে পারবেন না? বলেন পারবেন তো নাকি? জি ভাই পাওয়া যায়। তাহলে আমাদের হচ্ছে এই ডেফিনিশন লিস্টে কাজ শেষ। এখন আমরা হচ্ছে অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টটা যদি বানাইতে চাই ট্যাগ, তাহলে কিভাবে বানাইতে হবে বলেন? OL ওতে হচ্ছে অর্ডার, এলতে হচ্ছে লিস্ট, অর্ডার লিস্ট শুরু করলাম। এখানে ওতে অর্ডার, এলতে লিস্ট, অর্ডার লিস্ট। আচ্ছা, এই অর্ডার লিস্টটা দেখার আগে আমরা একটা কাজ করি, আমাদের এই যে অফিসে আসি, অফিসে এসে আমি কারণ এটা দেখানোর কারণটা হচ্ছে আপনারা তো সবাই এই জিনিসটা নিয়ে কাজ করছেন, এই HTML নিয়ে কাজ নাই করতে পারেন, কিন্তু এই ওয়ার্ড ফাইলে কাজ করেন না এমন ব্যক্তি তো নাই এখানে, খুবই কম, তাই না? ওয়ার্ড ফাইলে যখন কাজ করেন তখন এই যে উপরে এটা থাকে না মেন, এই যে এই জিনিসগুলা যে আপনি সিরিয়াল আকারে দিতে যাচ্ছেন, এই একটা অটোমেটিক্যালি 2 হয়ে যাচ্ছে, এই যে 3 হয়ে যাচ্ছে, এটাকে আমরা অর্ডার বলতে পারি না? যে 1 2 3 4 5 6 অর্ডার আকারে সাজানো আছে, অর্ডার আকারে, অর্ডার 1 এর পর কিন্তু 5 নাই, 6 নাই, এরকম না, 1 2 3 4 এইরকম করে সাজানো আছে। তো এইরকম ভাবে আমরা অর্ডার লিস্ট করতে পারি।
তো এটা যদি অর্ডার লিস্ট হয় এটার ভিতরে আইটেম থাকতে হবে, এগুলা প্রত্যেকটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, প্রত্যেকটা কিন্তু এক একটা কিন্তু আইটেম। তো অর্ডার লিস্টের ভিতরে থাকে হচ্ছে লিস্ট আইটেম, LIST, লিস্ট আইটেম, লিস্ট আইটেম থাকে। লিস্ট আইটেমের ট্যাগ বানাতে গেলে কি করতে হবে? এল তে লিস্ট, আইটেম থেকে আইটেম। ঠিক আছে, সেম ভাবে এটা ক্লিক করতে হবে LI। এই লিস্ট আইটেমের মধ্যে আপনি লিখতে পারেন, মনে করেন যে এই যে এগুলাই দেন, বেগুন দিলেন, আলু দিলেন, পটল দিলেন, ঠিক আছে। এরকম করে আপনি লিস্ট বানাইতে পারেন। দেখেন এটা কিন্তু এই দেখেন সেভ দেয় নাই, বুঝছেন? সেভ না দিলে কাজ করবে? সেভ কিন্তু দিতে হবে, Ctrl+S চাপতে হবে। সেভ না দিলে এখানে রিলোড দিবেন, কাজ করবে। দেখেন এখানে কিন্তু এই যে 1 2 3 4 করে শো করতেছে। যদি আপনার কাছে কখনো মনে হয় যে আমার কাছে এরকম 1 2 3 4 করে সিরিয়াল করে শো করাবো, তখন আপনি লিস্ট, অর্ডার লিস্ট ইউজ করতে পারেন। এটা কিন্তু আবার টাইটেল থাকবে না, তার মানে আপনি এক একটার জন্য, এক একটা কাজের জন্য আপনি এক একটা ইউজ করবেন, এই জন্য কিন্তু একাধিক জিনিস রাখছে। তো এটা করলেন। সেম ভাবে দেখেন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার, এটা যদি অর্ডার হয় তাহলে আনঅর্ডারটা কিভাবে করব? UL UL, আনঅর্ডার লিস্ট। এটা শুরু করলাম, আনঅর্ডার লিস্ট, এটা শেষ করলাম। তাহলে আনঅর্ডার লিস্টের মধ্যে কি থাকবে? সেম লিস্ট আইটেমই থাকবে। এটার মধ্যে কি থাকবে? লিস্ট আইটেম থাকবে, বাট কি হবে? এটা আনঅর্ডার। এটা কিন্তু 1 2 3 4 এইরকম নাই, শুধু ডট 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 দেওয়া আছে, দেখছেন? এটা কিন্তু 1 2 3 4 দেওয়া নাই, ঠিক আছে। তো এইভাবে করে আপনি লিস্টের কাজগুলো কিন্তু করতে পারেন। কথা শুনে ভাই একটা প্রশ্ন ভাই বলেন। ভাই ডেফিনেশন লিস্টের এখানে কি আমরা চাইলে অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্ট ব্যবহার করতে পারবো ডেফিনেশন লিস্টের ভিতরে? না 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 না, এখানে আপনি পারবেন না। ডেফিনেশন লিস্ট মানেই তো সে ডেফিনেশনের মতো করে কাজ করবে, ডেফিনেশনে কাজ করবে। এখানে আপনি কিভাবে করবেন? এখানে পসিবল মানে আপনি ডিডি ট্যাগের ভেতরে এরকম এটা ভিতরে, এটা ভিতরে দিতে যাচ্ছেন, এটা ভিতরে এরকম করে। আনঅর্ডার ভাই। এবং ডেফিনিশন লিস্টের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা আপনি নিজের চোখে দেখতেছেন যে আপনি যখন ডেফিনেশন লিস্ট করতেছেন তখন কিন্তু এইরকম টাইটেল দেওয়া যাচ্ছে, এরকম টাইটেল দেওয়া যাচ্ছে, এরকম টাইটেলের একটা অপশন থাকতেছে। একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। অর্ডার এবং ভাই, আনঅর্ডার যে কি দেওয়া যাবে না? আমরা অর্ডার লিস্টে আমরা 1 2 3 দিয়ে আমরা ডেফিনেশন করতে ডিফাইন করতে পারতেছি, এবং আনঅর্ডার লিস্টে আমাদের ওখানে বুলেট টাইপ সামথিং আসতেছে। তো আমরা যদি ডেফিনেশন লিস্টের ভিতরে ওইভাবে করতে পারি না লিস্টগুলো? হ্যাঁ সেটা করা যায়, অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, বাট আমরা ওটা হয়তো এখন দেখতেছি না। বাট আমার কথা হচ্ছে এটা কিন্তু ডিফল্ট, এর বিহেভটা ডিফল্ট বিহেভ। আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ডিফল্ট বিহেভ, মানে নরমালি সে এরকম বিহেভ ব্যবহার করে। এখন যদি চান যে সে ভালো ব্যবহার করুক বা টাইনি টুইনে ওকে ভালো করতে চাচ্ছেন, তাহলে সেটা করা যাবে, বাট সেটার জন্য অ্যাট্রিবিউট বা সিএসএস আমরা অ্যাড করতে হবে। কিন্তু আমার নরমালি ব্যবহারটা হচ্ছে তার এইরকম, তার নরমাল ব্যবহারটা হচ্ছে এইরকম। আপনি যদি এই অর্ডার লিস্ট বুঝতে পারছি। ব্যবহার দেখেন, তার নরমাল ব্যবহারগুলো কিন্তু এইরকম। আপনি এই ব্যবহারটাকে দেখেন, আমরা এমন একটা জিনিস শিখতেছি HTML, সেটা হচ্ছে যে এটা কিন্তু তার নরমাল ব্যবহারগুলো শিখতেছি। আপনি নরমাল ব্যবহারে তো স্যাটিসফাই জীবনে হবেন না, ঠিক আছে। আপনি চাইবেন যে তা একটু ভালো, আরো ভালো ব্যবহার করুক, সেটার জন্য আমাদের এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে। সেই জিনিসগুলো আমরা যদি এখন দেখতেছি না, বাট ধীরে ধীরে আমরা দেখবো। আমরা এখন নরমাল জিনিসগুলো দেখতেছি যে নরমাল ভাবে কিভাবে কোনটা ইউজ করা যায়। আমার মনে হয় যে এই তিনটা লিস্ট, ডেফিনেশন, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এটা সম্বন্ধে একটা কোশ্চেন ছিল ভাই। ভাইয়া এই কোশ্চেনের পর্বটা পরে নেওয়া যায় না? মানে একটা সেগমেন্ট দেন, মানে এই বোঝানোর ভিতরে যদি কোশ্চেন থাকে তাহলে সেটা আমরা আউট হয়ে যাচ্ছি। এটা মানে এটা একটা অনুরোধ করতেছি, ঠিক আছে? এটা একটা অনুরোধ, ক্লাস টাইমে ক্লাসের ভায়া শেষ করার পরেই আপনারা যত কোশ্চেন আছে লিখে রাখেন, আমরা করি। হ্যাঁ, এরকম ভাবে বোঝানোর ভিতরে এখানে শুনেন, আমি প্রত্যেকটা ক্লাসের পরে সাপোজ দেখেন আমি তিনটা জিনিস বুঝালাম, ডেফিনেশন লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এখন তিনটা জিনিস বোঝানোর পরে আমি আবার একটা দ্রুত একটা অন্য টপিকসে চলে গেলাম। এতে কি হবে? আপনার মাথাও নিতে পারবে না। এই যে মাঝখানে একটা কি হলো, আপনাদের সাথে একটা ইন্টারাকশনও হলো, গল্পও হলো, প্রবলেমও দুই একটা যদি মাথার মধ্যে থাকে সেটাও হয়ে গেল, আবার নতুন একটা টপিক শুরু করলাম। তাহলে যেটা হবে, একটা মনে হবে যে একটা ফ্রেশ মাইন্ড, আবার নতুন একটা জিনিস শিখতেছেন। তো প্রশ্ন দু একটা কোনো সমস্যা নাই, বাট হচ্ছে ওই আপনি যেটা বলতেছেন পরের দিকে করলে হবে কি, ওটা হয়তো মনে থাকবে না অনেকের মধ্যে, আবার খাতা লিখতে ভুলেই যাবে যে আপনি কি বোঝেন নাই, কি যে বোঝেন নাই সেটা আপনি ভুলেই যাবেন। তো আমি ওই সেকশনে রাখতেছি, কোন একটা টপিক বোঝানোর পরে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি ব্যাপারটা বুঝতেছেন কিনা। আপনারা যেটা করেন সেটা হচ্ছে
আপনারা যতটুকু বুঝাচ্ছি এতটুকু আপনি বুঝতেছেন কিনা সেটা আপনারা একটু ক্লিয়ার করবেন। এখানে অ্যাডিশনাল হয়তো দুই একটা জিনিস অ্যাড করা যায় বা যাবে না, সেটা তো যাবেই, সেটা পরে, কিন্তু আপনাকে আগে ক্লিয়ার হইতে হবে যেটুকু আমি বুঝাচ্ছি এতটুকু আপনি বুঝতেছেন কিনা। সেটা আপনি যখন কনফার্ম করবেন যে হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি, তখন আমি নেক্সট টপিক চলে যাব। তো এখন বলেন যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। একজনে যদি থাকে জি যে ভাই, এটা clear বুঝেন নাই, এটা। তাহলে আমরা অন্য টপিক যাব না। আনঅর্ডার লিস্ট আর ভাই, একবার বোঝালেন। আনঅর্ডার লিস্ট আনোয়ার ভাই, হ্যাঁ। কেউ যদি না বুঝে তাহলে সে প্রশ্ন করতে পারে যে আমি বুঝি নাই। বুঝলে তো আর বলার দরকার নাই যে আমি বুঝছি, সেটাই, সেটাই। না আমি- বুঝলে জিজ্ঞেস করতে আমি পারে। আমি আমি সেই কথাই বোঝানোর চেষ্টা করতেছি, যারা বুঝতেছে না তারা দ্রুত একটু অ্যান্সার করবেন আগেই, যে না আমি এটা বুঝি না। আনঅর্ডার সবার জন্য সবকিছু প্রযোজ্য না ভাই। আচ্ছা, আনঅর্ডার যারা বুঝছে না তারা প্রশ্ন করতেই হবে। দেখেন আমি অনেকেই তো বিগিনার। ওয়াইট 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 আনঅর্ডার লিস্ট, এটা তো হচ্ছে আনঅর্ডার স্পেলিং না, আনঅর্ডার লিস্ট। তো এই আনঅর্ডার লিস্ট কি হচ্ছে, এখানে আপনি ট্যাগ যদি বানাইতে চান তাহলে কি করতে হবে, ইউতে হচ্ছে আনঅর্ডারের লিস্টে এই আনঅর্ডারের ইউ, আর লিস্টে হচ্ছে এল। আনঅর্ডার লিস্টের ট্যাগটা বানানোর এই ট্যাগটা আপনি ক্লোজ করে দেবেন সুন্দর মতো করে, আনঅর্ডার লিস্ট। প্রত্যেকটা লিস্টের তো একটা করে আইটেম থাকবে। যেমন আমরা যখন অর্ডার লিস্ট করলাম তখন তো লিস্ট, ওই লিস্টের একটা আইটেম থাকে না, 1 2 3 লিস্ট, ওগুলোকে বলে আইটেম, ওগুলোকে বলে আইটেম। তো এই সেম ভাবে এরও একটা কি থাকবে, লিস্ট আইটেম থাকবে, এরও কি থাকবে, লিস্ট আইটেম থাকবে। এটা শুরু করতে হবে আপনাকে, শেষ করতে হবে। এরও একটা লিস্ট আইটেম আছে, তো আপনি এখানে হাবি জাবি কিছু একটা লিখেন, সেম ভাবে দেখেন এর একটা লিস্ট থাকবে। এটা আনঅর্ডারটা মানে হচ্ছে এটা কি 1 2 আকারে শো করতেছে না, এটা কিন্তু 1 2 আকারে দেখেন, এই যে এটা 1 2 3 এরকম করে শো করতেছে। কিন্তু যখন আপনি আনঅর্ডার বলতেছেন তখন কিন্তু 1 2 শো করতেছে না, এই যে ডট 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 ডিফল্ট ভাবে দিচ্ছে, কিন্তু 1 2 না, এটা কিন্তু 1 2 না, ঠিক আছে। তো এই আনঅর্ডার আর অর্ডার লিস্ট, আপনি তো ওয়ার্ড ফাইলে কাজ করছেন না, এই যে সেম ভাবে এখানে দেখবেন যে ডট ডট দেওয়া আছে, এই যে এই সিম্বল করে দেওয়া আছে, এইরকমই কিছু জিনিসটা। আমি এই জন্য এটা ট্যাগটাই বুঝতেছিলাম না, এখন ক্লিয়ার। আচ্ছা, okay। ভাইয়া সিম্বল গুলা কি চেঞ্জ করা যাবে? সিম্বল গুলা আপনি ডিফল্ট ভাবে চেঞ্জ করা পসিবল না, এটা সিএসএস দিয়ে পসিবল, সিএসএস দিয়ে পসিবল, বাট সিম্বল দিয়ে পসিবল না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আসলাম হচ্ছে, এটা গেল আমাদের অনেকগুলা জিনিস দেখার বাকি ছিল আজকে। যেমন সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু আমাদের এই স্লাইডারে আসি। স্লাইডারে আমরা অনেক কিছু কিন্তু দেখা মনে হয় বাকি ছিল কিনা দেখি। আচ্ছা, ইমেজ ট্যাগটা দেখি নাই, ইনলাইন এলিমেন্ট আর একটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আচ্ছা, ডেফিনেশন লিড দেখা হয়েছে, এটা দেখা হয়েছে, এটা দেখি একটু। সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর হচ্ছে ব্লক এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট আর হচ্ছে ব্লক এলিমেন্ট। ইনলাইন মানে একই লাইন, একই লাইনের মধ্যে যেন নতুন করে লাইন তৈরি না করে। যেমন আমি মনে করেন যে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, যেটা আমি একটু আগে দেখালাম, যেটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, আমি কিছু একটা লিখলাম, এই প্যারাগ্রাফ ট্যাগটা আমি শেষ করে দিলাম, প্যারাগ্রাফ ট্যাগটা শো করে দিই, শেষ করে দিলাম, ব্যাপারটা বোঝেন। প্যারাগ্রাফ ট্যাগটা আমি শেষ করে দিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যদি আমি এই ট্যাগের ভিতরে আমি আরো যদি একটা অন্য কোনো ট্যাগ লিখি, সাপোজ এখানে এই ট্যাগের ভিতরে যদি আমি আরো একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি, অথবা হচ্ছে h1 ট্যাগ লিখি, আমি এখানে h1 ট্যাগ লিখি, এখানে কিছু একটা লিখলাম, এই h1 টা ক্লোজ করে দিলাম, h1 টা ক্লোজ করে দিলাম, এবং এখানে আমি আরো কিছু টেক্সট লিখলাম। দেখেন এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি আরো একটা h1 ট্যাগ লিখলাম, তাহলে কি করবে আসলে, ব্যবহারটা কিরকম হবে দেখছেন, কিরকম হয়েছে? তার মানে প্রত্যেকে কিন্তু একটা করে লাইন তৈরি করতেছে, এটাকে আমরা বলতেছি ব্লক এলিমেন্ট। সে ব্লক, একটা করে ব্লক নিচ্ছে। কিন্তু সেম জায়গাতে যদি আমরা এই জায়গাতে একটা স্প্যান ট্যাগ ইউজ করতাম, স্প্যান এসপি স্প্যান ট্যাগ ইউজ করতাম, এসপি স্প্যান ট্যাগ ইউজ করতাম, তাহলে দেখবেন যেটা হলো এই লাইনটা তৈরি করবে না, এই সেম লাইনে চলে আসছে। তার মানে দেখেন একই লাইনের ভিতরে যখন আপনি আরেকটা ট্যাগ ইউজ করবেন, সেই ট্যাগটা যদি নতুন কোনো লাইন তৈরি না করে, তাহলে সেটাকে আমরা বলতেছি ইনলাইন এলিমেন্ট। আমরা তো এলিমেন্টের ডেফিনেশন জানি নাকি, জানি না? এলিমেন্ট মনে আছে? এলিমেন্ট, এলিমেন্ট তারপর হচ্ছে নেস্টেড এলিমেন্টের নাম শুনছি আমরা, করছি। তো দেখেন এলিমেন্ট কিন্তু আমরা ইনলাইন এলিমেন্ট তখনই বলতেছি যখন এলিমেন্টটা কি হচ্ছে, একই লাইনের মধ্যে ট্যাগ নতুন আরেকটা ইউজ করার ফলেও নতুন কোনো লাইন তৈরি করতেছে না, তখন আমরা তাকে বলতেছি ইনলাইন এলিমেন্ট।
বাট সেই জায়গাতে যখন আপনি H1 ট্যাগ বা অন্য কোনো ট্যাগ ইউজ করতে তখন কিন্তু নতুন একটা লাইন তৈরি করতেছে। তারা নতুন নতুন লাইন তৈরি করে, তাদেরকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। যেমন আপনি এই জায়গাতে যদি আপনি ওই যে ইমফেসিসটা ইউজ করেন, ইমফেসিস দেখেন, এটাও কিন্তু ইনলাইন এলিমেন্ট। এই যে ইমফেসিস এলিমেন্ট, এটাও কিন্তু নতুন লাইন তৈরি করে নাই। তার মানে যারা নতুন লাইন তৈরি করবে না, একদম সিম্পলি বলার চেষ্টা করব, যারা নতুন লাইন তৈরি করবে না তাদেরকে বলবো আমরা ইনলাইন এলিমেন্ট, আর যারা নতুন লাইন তৈরি করবে তাদেরকে বলবো আমরা ব্লক এলিমেন্ট। আপনি কাজ করতে করতে জিনিসগুলো বুঝবেন, যেটাই নতুন লাইন তৈরি করতেছে সেটা বুঝে নেবেন যে এটা ব্লক এলিমেন্ট, আর যেটা নতুন লাইন তৈরি করতেছে সেটাকে বুঝে দেবেন সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এই দুটো ব্যাপারে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। শিওর? আরেকবার বুঝাইলে ভালো হতো। শিওর ভাইয়া, শিওর। আমার কথা হচ্ছে যদি কেউ নতুন লাইন তৈরি করে, আমরা এই যে ইমফেসিসের আগারে দেখেন এটা একটা লাইন, এই যে এটা একটা লাইন না, এই পিটা একটা, এটা একটা লাইন, এটা একটা লাইন তৈরি, এই লাইনটা লেখা চলে আসছে। কিন্তু আমি যদি এই ট্যাগের ভিতরে আমি আরো একটা ট্যাগ লিখি, এই ট্যাগের ভিতরে যদি আমি আর একটা H1 ট্যাগ দিই, এই ট্যাগের ভিতরে আমি একটা H1 ট্যাগ দিলাম, তাহলে কি হবে? এটা কি একই লাইনে থাকবে? একই লাইনে থাকতেছে না তো, সে আলাদা থাকবে আলাদা না। লাইন তৈরি করতেছে। তার মানে এই ট্যাগটাকে কিন্তু আমরা ইনলাইন, মানে এই এলিমেন্টটাকে, যে এই এলিমেন্টটাকে, এই যে এটাকে এলিমেন্ট বলে, এই যে পুরো জিনিসটাকে কি বলে? এলিমেন্ট। এটা একটা ট্যাগ, ট্যাগের ভিতরে কিছু কন্টেন্ট আছে। H1 একটা ট্যাগ, এই ট্যাগের ভিতরে কিছু কন্টেন্ট আছে, তার মানে এই পুরো জিনিসটাকে আমরা কি বলতে পারি? এলিমেন্ট বলতে পারি। তো এই এলিমেন্টটা যেহেতু নতুন একটা লাইন তৈরি করতেছে, এই জন্য আমরা বলতে পারি ইনলাইন এলিমেন্ট। এই এলিমেন্টটা যেহেতু নতুন একটা লাইন তৈরি করতেছে, এই জন্য আমরা বলতে পারি ইনলাইন এলিমেন্ট। বাট সেম ভাবে যদি আমরা এই ট্যাগটা ইউজ করি, এই ট্যাগটা কিন্তু নতুন লাইন তৈরি করতেছে না, এই লেগটা নতুন লাইন তৈরি করতেছে না, এই জন্য আমরা বলতে পারি এটা ইনলাইন এলিমেন্ট। আর যেটা নতুন লাইন তৈরি করতেছে সেটাকে বলতে পারি ব্লক এলিমেন্ট। ক্লিয়ার? স্প্যান একটা ট্যাগ দেখালেন, ওটা কি? ওটাও একটা ট্যাগ, ওটাও তাহলে ইনলাইন এলিমেন্ট। স্প্যান ট্যাগ, SP স্প্যান, স্প্যান ভাইয়া ইনলাইন এলিমেন্টটা কোথায় ইউজ করা হয়? এই যে এরকম আপনার কোন ট্যাগের ভিতরে যখন আপনি যখন চাচ্ছেন যে আমার নতুন লাইন তৈরি না হয়, এই জায়গাটা আপনি ইউজ করবেন। যদি আপনি চান যে আমার নতুন লাইন তৈরি না হয়, এই লাইভ কই লাইভ ভাই আমাদের ডবল হচ্ছে ভাই। সবাই মিউট করুন। স্প্যান ট্যাগ আর EM ট্যাগটার কাজটা একই? কোন ট্যাগ? EM ট্যাগ আর স্প্যান ট্যাগ এক কেন হবে ভাই? আমরা EM ট্যাগে কাহিনী দেখলাম না? EM ট্যাগের মধ্যে ইমফেসিস, এই ট্যাগটা লিখলে গেলে এই লেখাটা কিরকম হবে? ইমফেসিস, এটার মধ্যে যখন কোনো লেখা লিখবেন তখন লেখাটা দেখেন কেমন হয়। এটা এখন এরকম আছে না? দেখছেন লেখাটা কিরকম হয়েছে? এই লেখাটার মধ্যে এই লেখাটার পার্থক্য আছে না? এটা একটু ইতালিক হয়ে গেছে না? একটু অন্যরকম হয়েছে না? আর স্পেন ট্যাগের মধ্যে দিলে তো কিছু হচ্ছে না। স্পেন ট্যাগের কাহিনী আপনাকে এখন বোঝার দরকার নাই। স্পেন ট্যাগটা কখন করি আমরা? যখন এরকম একটা ট্যাগের ভিতরে, আমরা একটা ট্যাগ লিখবো, সেই ট্যাগটাকে কোনো আমরা একটা স্পেসিফিক স্টাইল দিতে চাচ্ছি, STYL স্টাইল দিতে চাচ্ছি। স্টাইল এটা না দিয়ে তাহলে ওই আই ট্যাগ বা বি ট্যাগ এগুলো দিয়ে বুঝলে সহজে বুঝবে। ঠিক আছে? দেখেন, আরে ভাই আপনার তো এটা বোঝার দরকার না, আপনি জাস্ট এটা বোঝেন যে ইনলাইন এলিমেন্ট কি আর ব্লক এলিমেন্ট কি। যদি নতুন লাইন তৈরি করে, যদি কেউ নতুন লাইন তৈরি করে তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে ব্লক এলিমেন্ট। আর যদি কেউ নতুন লাইন তৈরি না করে, যেই ট্যাগটা বা যেই এলিমেন্টটা নতুন লাইন তৈরি করবে না, সেটাকে বলবো আমরা হচ্ছে মানে ওই যে ইনলাইন এলিমেন্ট। দেখেন আমি চাচ্ছি যে মাঝখানে এতটুকু শুধু কালার চেঞ্জ করে দেবো বা অন্য কোনো ডিজাইন করব, তখন আমরা এরকম স্প্যান ট্যাগ ইউজ করি, তখন আমরা এরকম স্প্যান ট্যাগ ইউজ করে তাকে স্টাইল দিয়ে কাজ করে ফেলাই। বুঝতে পেরেছেন? এটা তো আমাদের এখন বোঝার দরকার নাই, জাস্ট এটা বোঝেন যে স্প্যান ট্যাগ দিয়ে কি হয় না, নতুন লাইন তৈরি হয় না। ইমফেসিস ট্যাগ দিয়ে নতুন লাইন তৈরি হয় না। ইতালিকের আই ট্যাগটা দিয়ে কি হয় না, নতুন লাইন তৈরি হয় না। এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর পি ট্যাগ, H1 ট্যাগ, ডিপ ট্যাগ, অনেকগুলো ট্যাগ আছে যে ট্যাগগুলা দিয়ে কি হয়, নতুন লাইন তৈরি করে, এই জন্য এটাকে বলে যে ব্লক এলিমেন্ট। বুঝে গেছে? জি ভাইয়া বোঝা গেছে।
গলা কিন্তু শুকাই যাচ্ছে কিন্তু বুঝলেন। চলেন আরো কিছু জিনিস শিখে আসি। আপনাদের সময় আছে তো নাকি? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। ভাই সময় আছে। দেখেন, আমি কিন্তু দেখেন এই যে ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট, এই কথাগুলা কিন্তু মনে রাখতে হবে। কাদের জন্য মনে রাখতে হবে? যদি কেউ জব করতে চান এবং কখনো কম্পিটিশন বা কারোর সাথে বড়াই করতে চান, যেমন আপনার দেখবেন অনেক ফ্রেন্ডই কাজ করে না, অনেক ফ্রেন্ড কাজ করে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে সিমেন্টিক ট্যাগ কোনগুলো, সিমেন্টিক ট্যাগ কাকে বলে। তারা কিন্তু এই যে সেকশন, আর্টিকেল, এসব ট্যাগ নিয়ে অনেক কাজ করছে, কিন্তু এই ট্যাগ গুলাকে যে সিমেন্টিক ট্যাগ বলে সেটা হয়তো অনেকেই জানবে না। আমি বলতেছি না সবাই না, অনেকেই জানবে না। কারণটা হচ্ছে এটা জানা তো দরকার নাই, ওটা কি কাজ করে, নাম কি, এটা তো আমার জানার দরকার নাই, সে কি কাজ আমি করতে পারলে হয়েছে। কিন্তু আপনি যদি এইরকম চান তাহলে এই কথাগুলো মনে রাখার দরকার নাই। আর যদি মনে করেন যে না আমি কথাগুলো মনে রাখবো, কাজে লাগবে এবং দরকার আছে, তাহলে আপনি এই কথাগুলো একটু মনে রাখেন, যেটাকে সিমেন্টিক ট্যাগ বলতেছি, এটাকে ইনলাইন এলিমেন্ট বলতেছি, এটাকে ব্লক এলিমেন্ট বলতেছি, এলিমেন্ট কি, বেসিক গুলো যেন সবগুলো আপনার স্ট্রং হয়। ঠিক আছে, এই জন্য আমরা কথাগুলো বলতেছি। তো তেমনি ভাবে দেখবেন যে এই HTML এর মধ্যে একটা সিমেন্টিক ট্যাগ, অনেকগুলো সিমেন্টিক ট্যাগ আছে। সিমেন্টিক ট্যাগ, এই সিমেন্টিক ট্যাগ দিয়ে আসলে হয় কি, খায় না মাথায় দেয়। এতক্ষণ তো ট্যাগ নিয়ে কথাই বললাম, কিন্তু ট্যাগের মধ্যে আবার সিমেন্টিক ট্যাগের আলাদা বৈশিষ্ট্য কি? সিমেন্টিক ট্যাগ গুলো আসলে এটা আলাদা কোনো বৈশিষ্ট্য, তেমন বৈশিষ্ট্য নাই। বৈশিষ্ট্য হচ্ছে যেটা গুগলকে বোঝানোর জন্য এবং আপনার কাজটা একটা ভালো ফরম্যাটে আনার জন্য, কাজটা অনেক সুন্দর করে করার জন্য এই সিমেন্টিক ট্যাগ গুলো ইউজ করা হয়। যেমন এই দেখেন এখানে সেকশন নামে একটা ট্যাগ আছে, সেকশন, SEKTION, সেকশন। এই সেকশনটা আপনি ক্লোজ করলেন, ক্লোজ করলাম। এটা একটা ট্যাগ, এটার মধ্যে কিছুই নাই, ঠিক আছে, এটা একটা ট্যাগ, কিছু নাই, কিছু আসবেও না। আপনি এর ভিতরে ওই নরমালি ভাবে যেভাবে হেডিং ট্যাগ লিখতেন, যা লিখতেন সেভাবে আপনি লিখেন, কোনো সমস্যা নেই, সেম কাজই করবে। ওই সেকশন লেখার পরে যে আপনার একটা আলাদা কোনো কাজ করবে, ব্যাপারটা কিন্তু এরকম কিছু না। সেকশন লেখাতে যদি আপনি অন্য কোনো আলাদা একটা ফ্লেভার পাবেন, ব্যাপারটা কিন্তু এইরকম কিছু না, যেরকম সেই রকমই কিন্তু একটা দেখাচ্ছে। কিন্তু এটা করতে যেটা হয়, ভালো ভালো ডেভেলপাররা, আপনি যখন ভালো ডেভেলপার চিন্তা করতেছেন, তাদের কথা চিন্তা করতেছেন যে আপনি ভালো ডেভেলপার হবেন। আপনি যদি ভালো ডেভেলপার হইতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলো একটু মাথা রেখে কাজ করতে হবে। যখনই আপনি সেকশন লিখতেছেন তখন আপনাকে বুঝতে হবে এটা কোন সেকশন। যেমন আমরা সবসময় যে এক্সাম্পল দিই প্রথম আলো, ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এই যে একটা সেকশন আছে, এই সেকশনটা দেখেন, এই সেকশনটা, এই যে এই সেকশনের মধ্যে, এটা একটা সেকশন, এই সেকশনের মধ্যে কয়েকটা পোস্ট করা আছে না, আপনার ব্লক দেওয়া আছে। তো এটাকে আমরা একটা সেকশন হিসেবে কল্পনা করতে পারি। আবার এই যে হেডিংটা দেওয়া আছে, এই হেডিংটাকে আমরা আরেকটা সেকশন হিসেবে কল্পনা করতে পারি। সেম ভাবে এটাকে আমরা আরেকটা সেকশন হিসেবে কল্পনা করতে পারি, এটাকে আরেকটা সেকশন, এই ফুটারটাকে আরেকটা সেকশন হিসেবে কল্পনা করি। প্রত্যেকটাকে যদি আমরা একটা সেকশন ওয়াইজ কাজ করি, সেকশন ওয়াইজ চিন্তা করি, আমাদের কাজ করাটা খুবই খুবই স্মুথলি হবে এবং খুবই সহজে কাজ করতে পারবো। তো আমি একটা সেকশন তৈরি করলাম। আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা ওই যে কমেন্ট আউট করতে পারি, কমেন্ট আউট। আমি একে বলে দিতে পারি এটা হচ্ছে হেডার সেকশন। আচ্ছা, আপনারা যখন সরি আপনারা যখন কোনো আপনারা মনে করেন যে কোন একটা ইভেন্টে কাজ করতেছেন, কোন একটা ইভেন্টে কাজ করতেছেন, অথবা কোন একটা বিয়ে বাড়িতে কাজ করতেছেন। তো বিয়ে বাড়িতে হয় না যে অনেক বরযাত্রী আসবে, এক একজনের দায়িত্ব হয়তো এক রকম হতে পারে, অথবা কোন একটা ইভেন্টের কথা যদি চিন্তা করেন, একটা ইভেন্ট দেখবেন যে ওখানে একটা ইভেন্টে বিভিন্ন কাজের প্রয়োজন হয়। তো বিভিন্ন কাজের প্রয়োজন হয়, দেখবেন যে বিভিন্ন সেকশন ভাগ করা হয়, যে তুমি এখানে গেটে বসে থাকবা,
তোমাদের 4-5 জনের কাজ হচ্ছে শুধু এখানে গেটে যে ব্যক্তিগুলো আসবে তাদেরকে বরণ করা, এতটুকুই তোমার কাজ। আবার দেখবেন যে কিছু লোক আরেকটা সেকশন থাকবে যেখানে হচ্ছে বসার জায়গাটা ঠিক করে রাখা, যে তোমাদের 4-5 জন লোক থাকবে যে 4-5 জন শুধু এই বসার জায়গাটাই ম্যানেজমেন্ট করা। আবার কিছু লোক থাকবে যারা খাবারের সময় তোমার শুধু খাবারগুলো বিতরণ করবা। আবার কিছু লোক থাকবে তুমি শুধু পানি দিবা। তার মানে এটা কি করতে পারি আমরা, একটা ভাগ করতে পারি, সেপারেট ভাগ করতে পারি না? এরকম সেপারেটলি একটা ভাগ করতে পারি, একটা করে সেকশন ভাগ করতে পারি। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে হেডার সেকশন। এটা কি, এই যে হেডারটা আছে এই হেডারটা, এটাকে বললাম হেডার সেকশন। তো এই হেডার সেকশনে যতগুলো কাজ হবে, ওই হেডার সেকশনের ভিতর যত কাজ হবে, যত কোড লিখতে হবে, সবগুলা কোড কার ভিতরে লিখবে? এই সেকশনের ভিতরে লিখবে। তো এই জন্য আমরা এটা একটা নামও দিতে পারি, কমেন্ট আউট করা যায়, কমেন্ট আউট করা যেতে পারে। যেমন কমেন্ট আউট করতে হয় এভাবে করে, এই ট্যাগটা লিখবেন, লেস দ্যান গ্রেটার দ্যান সাইন দিবেন, দেওয়ার পর এখানে একটা এক্সক্লুমেটরি সাইন দিবেন, এক্সক্লুমেটরি সাইন, তারপরে আপনি দুইটা ড্যাশ, এরকম কয়েকটা ড্যাশ দিবেন। এর ভিতরে আপনি যা লিখবেন সেটা হবে কমেন্ট আউট, HEAD এর হেডার, SEATION হেডার সেকশন। এটা করা হচ্ছে কমেন্ট করে রাখা, কমেন্ট করে রাখা। এই লেখাটা কিন্তু ব্রাউজারে শো করবে না, এই লেখাটা কিন্তু এই জায়গাতে শো করবে না। দেখেন এই জায়গাতে কিন্তু কোনো ওই লেখাটা শো করতেছে না, যে লেখাটা আমরা লিখলাম সেই লেখাটা শো করতেছে না। তাহলে আপনি বলবেন যেটা সই করতেছে না সেটা আমরা লেখার দরকার থাকে, এটা লেখার দরকারটা আরেকটু পরে আসি। তাহলে দেখেন এখানে একটা সেকশন কাজ করলাম, এখানে একটা আরো সুন্দর করে বোঝার জন্য START স্টার্ট হেডার সেকশন, এবং এই লেখাটা আমরা এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, যেখানে হচ্ছে ইন্ড ইন্ড হেডার সেকশন। তার মানে এটা হলো হেডার সেকশনের কাজ শুরু, মানে হেডারের ভিতরে যত কোড লিখবেন সবগুলা কোড এই সেকশনের ভিতরে লিখবেন। আবার নিচে একটা সেকশন লিখলেন, এখানে লিখলেন এরা স্টার্ট মনে করেন আমি মেইন সেকশন, স্টার্ট মেইন সেকশন, এখানে আমি শেষ করে দিলাম যে ইন্ড মেইন সেকশন। তারপর এইভাবে করে আমি আবার এই দুটো কপি করে পেস্ট করতে পারি নিচের দিকে, যে স্টার্ট FOOT ফুটার সেকশন, FOOT ফুটার সেকশন ইন করে দিলাম। সেম ভাবে এই ট্যাগটা আমি এখানেও কপি করতে পারি, এই হেডার সেকশন মেইন সেকশনের ভিতরে, আবার এই ফুটার সেকশনের ভিতরেও করতে পারি। দেখেন কাজগুলো কতটা অর্গানাইজ হবে। আপনি যে ভালো ডেভেলপার, ওই যে মুড়ি মাখা খাওয়ার কথা বলছিলাম না, যে একটা মুড়ি মাখা খাওয়ার জন্য মানুষ 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসে, তো আপনার কাছে কেন মানুষজন আসবে? কাজের একটা কোয়ালিটির কারণে, কারণ আপনার কাজগুলো অনেক কোয়ালিটিফুল। এই সেকশনটা না লিখলেও তো আপনার ওয়েব ডিজাইন করতে পারবেন না, ব্যাপারটা তো এরকম না। এই সেকশন না লিখলে যে কাজ হবে না ব্যাপারটা এরকম না। আবার এত সুন্দর করে এই যে এই কমেন্ট আউট করতে হবে ব্যাপারটা কিন্তু এইরকম না, করতে হবে ব্যাপারটা এরকম না। কিন্তু দেখেন কাজটা কতটা অর্গানাইজ হচ্ছে। আপনি কি করবেন, একটা একটা করে সেকশনে কাজ শুরু করবেন। আপনি এখন কিসে কাজ করবেন? হেডার সেকশনে কাজ করবেন। হেডার সেকশনে যত কাজ থাকবে, যত কোড থাকবে, সবগুলা কোড আপনি এই সেকশনের ভিতরে লিখবেন। আবার এই মেইন সেকশনে যত কোড হবে সবগুলা কোড আপনি এই সেকশনের ভিতরে লিখবেন। আবার ফুটারের যত কাজ হবে সবগুলা কোড এই সেকশনের ভিতরে লিখবেন, যাতে গুগল আসলে দেখে বুঝতে পারে যে আপনি সেকশন ওয়াইজ কাজ করছেন, কোন সেকশনটা কি সেটা সে গুগল সহজেই অ্যানালাইসিস করতে পারবে। আপনি এই কোডটাও যে কোনো বাচ্চা মানুষ পড়লেও বুঝতে পারবে যে কোন জায়গার কোড কোথায় আছে। আপনি এখন হয়তো 10 লাইন 20 লাইনে কোড করতেছেন, কিন্তু যখন আপনি হাজার হাজার লাইনে কোড করবেন, তখন যদি কখনো ফুটারে চেঞ্জ করতে হয়, ফুটারে কোনো একটা কোড চেঞ্জ করতে হয়, তখন কি আপনি একটা একটা করে লাইন পড়ে পড়ে আসবেন যে কোথায় ফুটারে কাজ করছেন? আপনি তখন কিন্তু এই কমেন্ট আউট দেখেই বুঝতে পারবেন যে না এই জায়গাতে ফুটারে কাজ আছে, তো এই জায়গাতে আমাকে ফুটারে কাজটা করতে হবে। আপনি ডিরেক্ট এই জায়গাতে এসে ফুটারে কাজ করবেন। বুঝা গেছে? বুঝতে পারছি। আচ্ছা, তেমন ভাবে দেখেন অত্যন্ত চমৎকার হয়েছে। এই সেকশনের ভিতর দেখেন এটা একটা সেকশন, ঠিক আছে? তাহলে আমি চিন্তা করে দেখেন এই প্রথম আলোতে যদি আমি চিন্তা করি যে এটা একটা সেকশন, এই যে প্রথম আলোতে চিন্তা করলাম যে এটা একটা সেকশন, এই যে এটাকে একটা সেকশন হিসেবে কল্পনা করলাম। এখন দেখেন তো এই সেকশনের ভিতরে আবার অনেকগুলো আর্টিকেল আছে না? এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এটা একটা আলাদা আলাদা আর্টিকেল না? কথা বলেন না কেন? জি ভাইয়া।
প্রত্যেকটা কিন্তু একটা জি আর্টিকেল। ভাই জি আলাদা ভাই আপনি চাচ্ছেন যে এই সেকশনে কাজ করবেন, তাহলে এই সেকশনটাকেও আপনি আবার বিভিন্ন ভাবে ভাগ করতে পারবেন, বিভিন্ন ভাবে ভাগ করতে পারবেন। যেমন আমি মনে করেন যে এই সেকশনটাকে, এই যে এখানে যে সেকশনটা আছে এই সেকশনটাকে দুইটা ভাগে ভাগ করব, যে এটা একটা সেকশন, এটা একটা ভাগে ভাগ করব, এটা আরেকটা ভাগে ভাগ করব। বুঝলেন নাই? এটা একটা ভাগে জি ভাই, ভাগ বুঝতে করব পারছি। এবং এটাকে আমি বুঝতে পারছি। আরেকটা ভাগে ভাগ করব। তাহলে আমি এই সেকশনের ভিতরে দেখেন আমি আরেকটা ট্যাগের নাম লিখবো, সেটার নাম হচ্ছে div, div। div একটা ট্যাগ, এই ট্যাগটাকে আমি ইউজ করতে পারি, div। এটা হলো ডিভিশন থেকে আসছে, ডিভিশন, ডিভিশন কথাটা থেকে ডিভ আসছে। তাহলে আমি এই সেকশনের মধ্যে কয়টা ডিভিশন নিব? দুইটা ডিভিশন নিলাম, সাপোজ দুইটা ডিভিশন নিব। আপনি এখানেও কি করতে পারেন, এখানেও কমেন্ট আউট করে রাখতে পারেন এই লাইনের ভিতরে, এই জায়গাতে, যে এটা একটা ডিভিশন, ডিভিশন নাম দিতে পারেন, সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আবার বেশি বেশি ঘিজি দিলে আবার কোডটা দেখতে আবার ঘিজি বিজি লেগে যাবে, ঠিক আছে? আপনি সেকশন ওয়াইজ করলে সেটা সবচেয়ে বেশি ভালো দেখাবে। তো দেখেন আমি দুইটা ডিভ করলাম। ডিভিশন মানুষ কেন করে বলেন তো? আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন যে এই যে সেকশন গুলোকে আপনি এভাবে চিন্তা করেন, যেমন আমার বাংলাদেশ একটা হচ্ছে কান্ট্রি, তার মানে এই যে বডিটা, এই বডিটা ধরে নেন বাংলাদেশ, এই বডিটা একটা শুরু, এই বডিটা একটা শেষ, এটা একটা বাংলাদেশ। এবং প্রথম আলোর আপনার এই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো জিনিসটাকে ধরে নেন বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ভিতরে কি থাকে বলেন তো? 8টা ডিভিশন আছে না? জেলা, 8টা ডিভিশন বিভাগ আছে, আছে। বিভাগ, বিভাগ আছে। আচ্ছা, 8টা বিভাগ আছে, বা যে কয়টা বিভাগ আছে। এখন বিভাগ কয়টা বলেন তো, জানেন নাকি? 8টা ভাইয়া, 8টা। Sure? নতুন অ্যাড হয়েছে কোনটা বলেন? ময়মনসিংহ। ময়মনসিংহ। তো ডিভিশন আছে, ডিভিশনে ভাগ করার কারণটা কি বলেন? প্রশাসনিক মানে সহজ করার জন্য, প্রশাসনিক যে শোনেন, ভাই জানি না ভাই, বুঝাই দেন। বুঝাই দেবো সুন্দর কেন? করে যাতে শাসন করতে পারে সেই জন্য। শোনেন, শাসন শুধু না, কথাটা হচ্ছে যে কোনো কিছু ভাগ করার জন্য ম্যানেজ করতে চান। শোনেন, আপনি যদি কোনো কিছুকে বড় কোনো একটা জিনিসকে ম্যানেজ করতে চান, তাহলে আপনাকে ছোট ছোট ভাবে ভাগ করতে হবে। ছোট ছোট ভাবে যদি ভাগ করতে পারেন, তাহলে সেটাকে ম্যানেজ করা, সেটাকে হ্যান্ডেল করা, আপনি যা ইচ্ছা করা সহজ হয়ে যাবে। যা ইচ্ছা করা সহজ হয়ে যাবে যদি আপনি ছোট ছোট আকারে ভাগ করতে চান, ভাগ করতে পারেন। আচ্ছা, ডিভিশনের আগে 8টা ডিভিশনের কথা আপনি বললেন, তার আগে আরেকটা জিনিস চিন্তা করে দেখছেন যে বাংলাদেশটাকে আরো এইভাবে সেকশনে ভাগ করে, যেটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এরকম নাম শুনছেন তো নাকি? জি ভাইয়া, জি। তাহলে আপনি এই যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে, এগুলাকে আপনি একটা সেকশন হিসেবে কল্পনা করতে পারেন না? যেটা উত্তরবঙ্গের সেকশন, এটা দক্ষিণবঙ্গের সেকশন, বলতে পারেন কিনা? তাহলে আমরা জি ভাইয়া, বলতে পারি। এই সেকশন গুলাকে আমরা ওইরকম উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ চিন্তা করে দেখি, এবং সেই সেকশন গুলোর ভিতরে এক একটা উত্তরবঙ্গের মধ্যে কি একটা বিভাগ আছে? না ভাইয়া। একাধিক বিভাগ আছে। তাহলে আমরা এই জি ভাইয়া। সেকশনের ভিতরে মনে করেন যে দুইটা বিভাগ পেলাম। যেমন আমার বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ, ঠিক আছে? এরকম দুইটা বিভাগ এখানে ধরলাম। তো একাধিক বিভাগ থাকতে পারে। তো সেই বিভাগের ভিতরে কি আর হচ্ছে জেলা থাকতে পারে না? পারে কিনা? হ্যাঁ ভাইয়া, জেলা আছে। তাহলে জি। সেই বিভাগের মধ্যে আমি আরো একটা ডিপ করলাম, সেই বিভাগের মধ্যে আরেকটা ডিপ করলাম, সেটাকে মনে করে নাম দিলাম হচ্ছে জেলা। পারে কিনা বলেন? আবার এই ডিভিশনের মধ্যে, এই ডিপের মধ্যে আমরা এগুলাকে নাম দিতে পারি, এগুলাকে আমরা নাম দিব, ঠিক আছে? কিন্তু আমরা এখন সিএসএস ইউজ করতেছি না, আমি এই জন্য এইভাবে জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? ধরে নেন এরকম দিতে পারি। তো এইভাবে করে আপনি আরো একটা ডিভিশনের মধ্যে আরো একটা ছোট একটা সেকশন ভাগ করতে পারবেন। ছোট ছোট কেন করবেন? আমি এক কথায় আপনি বোঝার জন্য যে এটাকে আমি সহজে কি করতে পারবো, সহজে ম্যানেজ করতে পারবো, একে যা ইচ্ছা তাই করতে পারবো। আমি যদি ছোট ছোট ভাগ করতে পারি, তাহলে ছোট জিনিসটাকে ম্যানেজ করা আমার জন্য খুবই ইজি হবে, আর বড় জিনিসটাকে ম্যানেজ করাটা ডিফিকাল্ট। বুঝতে পেরেছেন? তো এই জন্য আমি এরকম ডিভিশনে ভাগ করতে পারি। তো ধাপও ধরে নিলাম আমাদের এই সেকশনের মধ্যে দুইটা ডিভ আছে। তো এই ডিভের মধ্যে দেখেন যে এ একটা ডিভ, এ একটা ডিভ, এ একটা ডিভ, এ একটা ডিভ। তো এই ডিভের মধ্যে আবার কি আছে? একটা, দুইটা, তিনটা আর্টিকেল আছে না? আছে কিনা বলেন? জি ভাইয়া, আছে। আর্টিকেল তো আছে। তাহলে আমরা কি করতে পারি, এরকম একটা আর্টিকেল নামে একটা ট্যাগও আছে, ARTICLE, আর্টিকেল ট্যাগ।
এই ট্যাগটা লিখলে কিচ্ছু হবে না, কিন্তু গুগল বুঝতে পারবে যে এটা একটা আর্টিকেল। এই ট্যাগটা মানে কি? একটা আর্টিকেল। এই ট্যাগটা লিখলে এমন কিছু আপনি কিছুই রিয়েলাইজ করতে পারবেন না যে কি এটা হচ্ছে, কিন্তু গুগল ঠিক বুঝতে পারবে যে এটা একটা আপনি আর্টিকেল লিখছেন। গুগলকে আসলে বোঝানোটা খুবই দরকার, কারণটা হচ্ছে সবকিছু আপনি গুগলের উপর নির্ভরশীল। আপনার ওয়েবসাইটটা মানে গুগলে সার্চ করবে নাকি, না কোথায় সার্চ করবে? মানে কোনো একটা সার্চ ইঞ্জিনে সার্চ করবে। তো তো সেক্ষেত্রে আপনার এই কিওয়ার্ড গুলো যত ভালো লিখবেন আপনার সাইটটা তত র্যাঙ্ক করবে, তত ভালো হবে, তত ফাস্টার হবে। তো ব্যাপারটা হচ্ছে এই জন্য আমরা এই জিনিসগুলো লিখি। এবং দেখেন আপনি আপনার বোঝার ক্ষেত্রেও কতটা ইজি হবে। দেখেন আপনি একটা সেকশনের মধ্যে আর্টিকেল লিখতেছেন, এই আর্টিকেলের মধ্যে মানুষ কি লেখে? এখানে কি গান কবিতা লিখে? আর্টিকেল ট্যাগটা আপনি কখন ইউজ করবেন? যখন আপনি একটা এইরকম একটা আর্টিকেল লিখবেন। এটা একটা আর্টিকেল না? এটা যখন আপনি এরকম একটা আর্টিকেল লিখবেন তখনই আপনি আর্টিকেল ট্যাগ ইউজ করবেন। তো আর্টিকেল ট্যাগ লিখবেন, আর্টিকেলের মধ্যে কি ভাই আমার থাকবে? একটা প্রশ্ন আছে ভাইয়া। বলেন। ভাইয়া ডিভিশন কোনটা কোথায় থাকবে সেটা দিছে কিভাবে? বুঝি নাই। মানে এখানে একটা ওই যে মানে জীবনের ডিভিশন আছে না, যেখানে সেকশন গুলো আর কি, কোনটা কোনটায় থাকবে সেটা কি দিবে কিভাবে, সাজাবে কিভাবে আর কি? আপনি সাজাবেন, এখানে সাজানোর কিছু নাই। আপনি সাজাবেন যে আপনি একটা সেকশনকে যদি কয়েকটা ডিভিশনে ভাগ করতে চান করতে পারেন, যদি না করতে চান সেটা কেটে দেন, না চাইলে কেটে দেন, সমস্যা নাই, করার দরকার নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা একটা বড় সেকশন, আপনি যদি মনে করেন যে আমাদের উত্তরবঙ্গ একটা বড় একটা সেকশন, তো এই সেকশনটাকে আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না, আমি এটাকে তিনটা ডিভিশন মানে তিনটা ডিভিশনে ভাগ করব, সেটা আপনি করতে পারেন। আবার তিনটা ডিভিশনের মধ্যে আপনি আরো ছোট ছোট ডিভিশনে ভাগ করতে পারেন, সেটা আপনার মতো পার্ট হিসেবে ভাগ করে দেওয়া আর কি। রাইট, করতে পারেন। যেমন আমি একটা সেকশনের মধ্যে, এটা ছোট একটা সেকশন, এই সেকশনের মধ্যে আমি কোনো ডিভিশন চাচ্ছি না, আমি কি করবো? এই সেকশনের মধ্যে আমি আর্টিকেল লিখবো, তো একটা আর্টিকেল ট্যাগ ইউজ করলাম। এই আর্টিকেল ট্যাগের মধ্যে আমি চাচ্ছি আর্টিকেল ট্যাগে কি থাকে বলেন তো? আর্টিকেল ট্যাগে থাকেটা কি? হয়তো একটা হেডিং থাকবে, আর্টিকেল জি ভাই 1, একটা হেডিং ট্যাগ থাকবে। তারপরে কি থাকবে? মনে করেন যে একটা মেইন প্যারাগ্রাফ আর্টিকেলটা, থাকতে পারে, প্যারাগ্রাফ থাকবে, হ্যাঁ, সাম টেক্সট, একটা প্যারাগ্রাফ থাকলো, তাই তো? একটু রিলোড দেই, কি আসে আমার কিছু? কিছুই আসে না। একটা আর্টিকেল আসে, একটা প্যারাগ্রাফ আসে, আমি এখানে কিছু একটা টেক্সট দিতে পারি, আর কিছু লাইন টেক্সট দেই, তাহলে দেখতে ভালো লাগবে। এরকম একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, তাই না? এখন কি আর্টিকেলের ক্লোজিং ট্যাগ আসে নাই, আর্টিকেলের ক্লোজিং ট্যাগ আসে নাই। আচ্ছা, এটা ভুলে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করছেন, আর্টিকেলে ক্লোজিং ট্যাগ দিলাম না কিন্তু কোনো সমস্যা করতেছে না। এগুলা হিস্ট্রি বলছিলাম আমি, খেয়াল করছি। এগুলা হিস্ট্রি বলছিলাম যে প্রবলেম কিন্তু হবে না। প্রবলেম আপনি এখানে কোনো কিছু দেখতে পারবেন না, এমন না যে আপনি পুরো প্রোগ্রাম ওই যে পাইথন বা সি শার্প বা কিছু করতেছেন আপনাকে ইরর দেখাবে, ঠিক আছে? এরকম কোনো ইরর দেখাবে না, কিন্তু গুগল কিন্তু ধরে নিবে যে আপনি ঠিক মতো করেন নাই, ঠিক আছে? তো এখানে প্রবলেম দেখাবে না, কিন্তু গুগল ঠিক ধরবে। আসলে যাই হোক, দেখেন একটা আর্টিকেল, একটা হেডিং দিলাম, একটা প্যারাগ্রাফ কিছু লিখলাম, এরপরে কি থাকতে পারে? একটা ইমেজ থাকতে পারে না? তো আমি একটা ইমেজ ট্যাগ দেখি, আমরা ইমেজ ট্যাগ তো দেখি নাই। তো ইমেজ ট্যাগে আমি যদি এখানে নিয়ে আসতে চাই। স্যার ইমেজ দেওয়ার আগে একটু প্রশ্ন ছিল। বলেন। তো এই সেকশনের ভিতরে কি আরেকটা সেকশন নেওয়া যাবে? আরে ভাই, আপনি আপ টু ইউ, আপনি যদি মনে করেন যে নেবেন কোনো সমস্যা নেই, নিতে পারেন। জি ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনার উপর ডিপেন্ড করবে, আপনি নিতে চান নিতে পারেন, সমস্যা নেই। আমি একটা ইমেজ ট্যাগ নিলাম, এটা একটা ইমেজ ট্যাগ, এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সোর্স, মানে ওই ইমেজের সোর্সটা বলে দিতে হবে যে কোন জায়গা থেকে আপনি ইমেজটা নিয়ে আসবেন, ঠিক আছে? কিছু নাই, আমরা একটা ইমেজ নিয়ে আসি, মির্জা ফখরুলকে নিয়ে আসি। মির্জা ফখরুলকে সেভ করতে পারবো? কপি ইমেজ, আচ্ছা আমরা একটা ইমেজ নিয়ে আসি, ব্লগ IMS। দেখেন এই ইমেজটাও আমরা ইউজ করতে পারি যদি আমি রাইট ক্লিক করি, কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করলাম। আমি যদি ইউআরএলটা আমি এটার ভিতর দিয়ে দেই, দেখেন তো আসে কিনা। ইমেজটা কিন্তু ঠিকই চলে আসছে, বুঝতে পেরেছেন? ইমেজটা কিন্তু চলে আসছে, কিন্তু এই ইমেজটা কোথা থেকে আসছে বলেন তো? আমরা গুগল থেকে নিয়ে আসছি, গুগল থেকে এই ইউআরএলটা কপি করে নিয়ে আসছি। গুগলের এই ইমেজটা যদি বন্ধ হয়ে যায়
তাহলে আপনি এই ইমেজটা পাবেন। তো ভালো হ্যাঁ ভাইয়া। প্র্যাকটিস কোনটা, যে ইমেজটা তখন save আসবে না। করবেন। এই ইমেজটা সেভ কিভাবে করবেন? এই ইমেজটা সেভ করবেন হচ্ছে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ক্লিক করবেন। এই ইমেজটা কোথায় সেভ করবেন? আপনার প্রজেক্টের ভিতরে। আপনার প্রজেক্ট Desktop-এ। কোথায়? ডেস্কটপের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে, ব্যাস 4 এর ভিতরে, এই HTML 4 এর ভিতরে এখানে একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডারের নাম দিবেন। ফোল্ডার না তৈরি করলে সমস্যা নাই, কিন্তু কাজটা অর্গানাইজ হবে। যত ইমেজ থাকবে সবগুলো ইমেজ IMAGS ইমেজেস ফোল্ডারের ভিতর থাকবে। দিলেন, এই ফোল্ডারের ভিতর ঢুকলেন, ঢুকে এই ফাইলের নাম দেন। নাম দিলেন হচ্ছে IMG ইমেজ 1, ইমেজ 1 লিখলেন, 1 লিখলাম, এন্টার দিলাম। ইমেজটা কি হলো? ডাউনলোড হয়ে সেভ হলো। সেভ কোথায় হলো? আপনার এই জায়গাতে ইমেজ ফোল্ডারের ভিতরে এই যে ইমেজ সেভ হয়েছে, ঠিক আছে? এখানে এক্সটেনশন আছে, ফাইল থেকে ফাইল ভিউ নেম এক্সটেনশন। এখানে যখন আপনি এক্সটেনশন কি করে দেখেন, ইমেজ 1.jpg, তার মানে ইমেজেরও কিন্তু অনেক ফরম্যাট আছে। আমরা দেখবো হয়তো পরবর্তীতে ইমেজ নিয়ে একটা ক্লাস আছে। এখানে জেপিজি, এই ইমেজটা এখন আমার এই প্রজেক্টে আনতে চাচ্ছি, এই জায়গাতে আনতে চাচ্ছি। এটা তো বিশাল বড় লাগে। ভাই কাটটা দেখো, টাওয়ার লেখেন। মাথা নষ্ট হয় না এই কোড এডিটরে? তো আবার সময় দিতে হবে। বিশাল বড় অ্যাড্রেস। ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করলে এই সমস্যাটা সলভ হয়ে যাবে। ওই থেকে এটা তো ওয়ার্ডপ্রেস হবে না ভাইয়া, এটা তো আপনার হচ্ছে নোটপ্যাড ইউজ করতেছে। এটা কি আপনার এটা হবে, ওইটা VS কোডের ইয়া হবে ভাইয়া, হবে। এটা এটা তো হয়, এটা তো হয়। এটা তো হয়। আপনি ওই ভিউতে, হ্যাঁ ভিউতে যান, ওয়ার্ড্রপে যে, হ্যাঁ ওইখানে ওয়ার্ডপ্রেস আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে উপরে চলে গেছে, ট্যাবের উপরে, ট্যাবের নিচে। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা আমি জানতাম না। এখানে আমি জানি ওই উপরে, থ্যাংক ইউ উপরে উপরে। হ্যাঁ হইছে। ওকে, শেষ করে দেই। এই ইমেজটা একটা উঠাই দিই। আচ্ছা আসেন আমরা একটা ইমেজটাকে ইউজ করি। IMG ইমেজটাকে আমরা ইউজ করলাম, ইমেজটাকে ইউজ করলাম। ইমেজটা বলে দিতে হবে না ইমেজটা কই থেকে আসবে, আকাশ থেকে আসবে, তো তার সোর্সটা তো বলে দিতে হবে, কোন জায়গা থেকে আপনি ইমেজটা নিয়ে আসবেন। এই জন্য আমরা দেখলাম SRC, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিতে হবে। ভ্যালু দেওয়ার জন্য কি করতে হয়? ইকুয়াল দিতে হয়, তারপর একটা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হয়। এটার ভিতরে আপনাকে বলে দিতে হবে ইমেজটা আছে কোথায়। ইমেজটা আছে কোথায় বলেন? সার্ভিমেন ফাউন্ডেশনের না, না, বেস না, না, করে ইমেজটা ইমেজ আছে ফোল্ডারে। হচ্ছে, দেখেন আপনার এই ফাইলটা রান কোথা থেকে হচ্ছে? এই যে index.html, এই জায়গাতে রান হচ্ছে না? তাহলে এই জায়গা থেকে কোথায় ঢুকবে? এখানে ঢুকবে। আপনার ফাইলটা তো এটা থেকে রান হচ্ছে, এই জায়গাতে তো আপনি শো করাবেন। তাহলে প্রথমে ঢুকবে যে ইমেজেসের ভিতরে ঢুকবে। তাহলে আপনি এখানে লিখবেন IMAGES ইমেজেস, না ইমেজ লেখা আছে, কি লেখা, সরি ভুলে গেলাম। আপনি একটা কাজ করেন, হ্যাঁ এটাকে রিনেম করেন, ইমেজেস লেখা আছে নিয়ে আসেন, এই ইমেজেস লিখেন। এরপরে দেন স্ল্যাশ। স্ল্যাশ দেওয়া মানে তার ভিতরে ঢোকা, স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে তার ভিতরে ঢোকা। আমি এর ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে এখানে মনে করেন যে আরো অনেক ইমেজ আছে, কোনটা নেবেন? এটা নেবেন। এটার নাম কি? এই নামটা কপি করেন, image1.jpg। আপনি এখানে লিখতে পারেন যে image1.jpg। এই এক্সটেনশনটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কাজ করবে না। আপনি যে এক্সটেনশন দিচ্ছেন, এই যে ইমেজটা কি হয়ে গেল, এখানে চলে আসছে, এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই ইমেজটাকে ছোট বড় করতে চাচ্ছেন, ইমেজটাকে ছোট বড় করা যাবে, সেটা আমরা CSS দিয়ে করতে পারি, কিন্তু CSS দিয়ে আমরা করব না। এখানে কিটা করব? অ্যাট্রিবিউট দিয়ে করব। যেমন এখানে দিলাম হচ্ছে আমি হাইট, HEIGHT, হাইট, হাইট বলে দিলাম হচ্ছে সাপোজ হচ্ছে 200, ঠিক আছে? আমি রিলোড দেই, এটা হাইট কত আসছে? 200 চলে আসছে। আপনি ওয়াইডও এভাবে কমাইতে পারেন। তাহলে একটা আর্টিকেলে এইরকম লেখা আসছে, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আসছে, আপনি চাইলে কি করতে পারেন? এই প্যারাগ্রাফ ট্যাগটা আপনি নিচেও দিতে পারেন, না? এরকম নিচেও দিতে পারেন, এরকম নিচেও আপনি দিতে পারেন। একটা আর্টিকেল হয়ে গেল। তাহলে আপনি সেম ভাবে এই আর্টিকেলটা আপনি একাধিক কপি করতে পারবেন না? এই একটা আর্টিকেলটা কপি করেন, কপি করে আপনি এই জায়গাতে পেস্ট করে দেন, এই জায়গাতে আর্টিকেল নাম্বার 2 দেন, আর এখানে ইমেজটা চেঞ্জ করে দেন। আমরা ইমেজ আরো একটা কপি করে নিয়ে আসি। সাপোজ আমরা ইমেজ নিলাম, এটাকে সেভ করব, সেভ ইমেজ অ্যাজ, এই জায়গাতে সেভ করব হচ্ছে IMG2 দিয়ে, 2 দিয়ে সেভ করলাম। এটা হচ্ছে JPG ফরম্যাট। এটাও কি JPG, এই যে JPG দেখাচ্ছে, JPG দেখাচ্ছে, তার মানে এটাও JPG ফরম্যাট। তাহলে এখানে আমি কি দিব? শুধু image2 দিলাম,
তাহলে এখানে আরেকটা ইমেজ শো করবে, এই যে আরেকটা আর্টিকেল শো করতেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কি ভাই বোঝা যাচ্ছে? জি ভাইয়া, অত্যন্ত চমৎকার।